আপনারা শুনছিলেন এডওয়ার্ড ডব্লিউ সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। বইটির আজ শেষ পর্ব। এই পর্বে থাকছে 1995 সালের সংস্করণে লেখক একটি সংযোজন লিখেছিলেন সেই অংশটুকু। ওরিয়েন্টালিজম লেখা শেষ হয় 1977 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধে, মুদ্রিত হয় পরের বছর। একমাত্র এই বইটি আমি অবিচ্ছিন্ন মনোযোগ নিয়ে লিখেছি। গবেষণা, অতঃপর বিভিন্ন খসড়া থেকে চূড়ান্ত লিখন। বিরাট কোনো পরিবর্তন না এনে এর একটিকে অনুসরণ করে এসেছে আরেকটি। তখন স্ট্যানফোর্ড সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ ইন দ্য বিহেভিয়ারাল সায়েন্সেসের ফেলো হিসেবে অন্যরকম সুশৃঙ্খল ও তুলনামূলকভাবে নির্ভার একটা বছর কেটেছে আমার, 1975 থেকে 76 সাল। বাইরের পৃথিবীর ওপর নির্ভরশীলতা বা আগ্রহ ছাড়াই দু একজন বন্ধু আর নিজের পরিবার থেকে উৎসাহ পেয়েছি। তবে ইউরোপ ও আমেরিকায় 200 বছরের ঐতিহ্যপুষ্ট ক্ষমতা, পাণ্ডিত্য ও কল্পনা যে উপায়ে মধ্যপ্রাচ্য, আরব জনগোষ্ঠী ও ইসলামকে দেখেছে তা সাধারণ পাঠকের আগ্রহ জাগাবে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। যেমন এখনও মনে পড়ে, প্রথম দিকে কোনো প্রকাশক উৎসাহ দেখাননি, বরং এ বিষয়ে ছোট আকারের একটি প্রবন্ধ নিয়ে চুক্তি করার পরামর্শ দেয় একটি প্রাতিষ্ঠানিক প্রেস। শুরুতে গোটা উদ্যোগটাই এমন অনুজ্জ্বল ও সম্ভাবনাহীন মনে হয়েছিল। ভাগ্য ভালো, বইটা শেষ হওয়ার পর বিষয়গুলো দ্রুত ইতিবাচক মোড় নেয়। আমেরিকা ও ইংল্যান্ডে বইটি অশেষ আগ্রহ জাগাতে সমর্থ হয়। ওখানে আলাদা যুক্তরাজ্য সংস্করণ বেরোয় 1979 খ্রিস্টাব্দে। এর অংশবিশেষ ছিল আক্রমণাত্মক, কিছু ছিল প্রকৃত উপলব্ধি থেকে দূরবর্তী, তবে বেশিরভাগই ইতিবাচক ও আগ্রহব্যঞ্জক। 1980-র দশকে ফরাসি সংস্করণ প্রকাশিত হওয়ার সাথে সাথে লেখাটি বিদেশি ভাষায় অনুদিত হতে থাকে। এখন পর্যন্ত তার সংখ্যা কেবল বাড়ছে। কোনো কোনো অনুবাদ বিতর্ক ও আলোচনার সূত্রপাত করে, তবে এমন ভাষায় যা বুঝতে অক্ষম আমি। এছাড়া আছে সিরীয় কবি ও সমালোচক কামাল আবু দ্বীবের গুরুত্বপূর্ণ এবং এখনও বিতর্কিত আরবি অনুবাদ। একটু পরই এ সম্পর্কে আমি আরও আলোচনা করব। এরপর জাপানি, জার্মান, পর্তুগিজ, ইতালীয়, পোলিশ, স্প্যানিশ, ক্যাতালান, তুর্কি, সার্বক্রোট ও সুইডিশ ভাষায় অনুদিত হয় ওরিয়েন্টালিজম। 1993 সালে সুইডেনে বেস্ট সেলার ছিল গ্রন্থটি। স্থানীয় প্রকাশক ও আমার নিকট ব্যাপারটা রহস্যময় ও বিস্ময়কর। আরও অনেক সংস্করণ হয় অনুদিত হচ্ছে অথবা বেরুবার অপেক্ষায় আছে। ইউরোপের আরও কয়েকটি ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে বলে গুজব আছে। একটি বা দুটো রিপোর্ট মারফত জানা যায় ইসরায়েলেও নাকি একটি সংস্করণ বেরিয়েছে। পাকিস্তানে ও ইরানে প্রকাশিত হয়েছে অবৈধ আংশিক অনুবাদ। আমার জানা মতে প্রকাশিত কয়েকটি অনুবাদের, যেমন জাপানি, একাধিক সংস্করণও প্রকাশিত হয়েছে। এগুলো সংস্করণ এখনও বাজারে রয়েছে এবং এখনও স্থানীয়ভাবে মাঝে মধ্যে এমন গভীরতর আলোচনা বিতর্কের সূত্রপাত করে, বইটি রচনার সময় আমি যা চিন্তাও করিনি। এর ফলাফল হলো ওরিয়েন্টালিজম প্রায় বোর্হেসীয় কায়দায় অনেকগুলো ভিন্ন ভিন্ন গ্রন্থ হয়ে উঠেছে। এসব সংস্করণে অদ্ভুত, প্রায় উদ্বেগজনক ও অভাবিত স্তরের বিকাশ যত দূর অনুসরণ করেছি ও বুঝতে পেরেছি, এখানে তাই আমি আলোচনা করতে চাই। অর্থাৎ আমার লেখা গ্রন্থ সম্পর্কে মানুষ যা বলেছে পেছনে ফিরে বয়ানের মধ্যে তা পাঠ করা। এছাড়া ওরিয়েন্টালিজমের পর আমি যা লিখেছি তাও দেখে নেয়া। এখানে আমি অবশ্যই পাঠ বিভ্রান্তি সংশোধনের চেষ্টা করব, দু একটি ক্ষেত্রে স্বেচ্ছাসৃষ্ট ভুল ভাষ্যও। এখন কিছু যুক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের বিবেচনায় দেখা যায় ওরিয়েন্টালিজম এমন কিছু উপায়ে কাজে লাগতে পারে যার অংশবিশেষ মাত্র আমি চিন্তা করতে পেরেছিলাম বইটি লেখার সময়। ওইসব যুক্তি ও বুদ্ধিবৃত্তিক ব্যাপারগুলো ঝালিয়ে নেওয়া দরকার। আমার কৃতিত্ব বিচার বা অর্জিত প্রশংসা একসাথে তুপ দেওয়ার জন্যে তা করছি না। আমার উদ্দেশ্য হলো কোনো রচনায় হাত দেওয়ার সময় নিজের সম্পর্কে যে আত্মমুখী নির্জন সত্তার বোধ অনুভব করি, তা থেকে অনেক প্রসারিত লেখক সত্তার বোধ কিভাবে দানা বেঁধেছে তা চিহ্নিত ও লিপিবদ্ধ করা। কারণ এখন ওরিয়েন্টালিজমকে প্রায় সব দিক থেকেই একটি যৌথ রচনা বলে মনে হয়।
যেন লেখার সময় যতটা আশা করেছিলাম এটা তার চেয়ে বেশি ছাড়িয়ে গেছে লেখকরূপেই আমাকেই। গ্রন্থটি যেভাবে গৃহীত হয় তার একটি দিক তুলে ধরি, যা আমার নিকট সবচেয়ে দুঃখদায়ক ব্যাপার এবং যা কাটিয়ে ওঠার জন্য আমি এখনও আপ্রাণ চেষ্টা করছি। তা হল আক্রমণাত্মক ও সহানুভূতিশীল উভয় ধরনের ভাষ্যকারদের দ্বারা ভুলভাবে এবং উচ্চকিত স্বরে গ্রন্থটিকে পশ্চিম বিরোধী বলে অভিহিত করা। এ ধারণার দুটো অংশে আমাকে অভিযুক্ত করা হয় যে প্রাচ্যতত্ত্বের প্রপঞ্চটি গোটা পশ্চিমের এক ক্ষুদ্র আদর্শ প্রতিমূর্তির প্রতীক, তাই এটি সমগ্র পশ্চিমের প্রতিনিধিত্ব করছে বলেই ধরে নেওয়া উচিত। এই যদি অবস্থা হয় তাহলে যুক্তি অব্যাহত থাকে পশ্চিম আরব ও মুসলিম জনগোষ্ঠীর শত্রু, এমনকি ইরানি, চীনা, ভারতীয় সহ আরও যেসব জনগোষ্ঠী পশ্চিমা উপনিবেশবাদ ও অহংবোধে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও শত্রু। তর্কের দ্বিতীয় অংশটি আমার ওপর যা আরোপ করে তাও কম প্রভাবশালী নয়। এতে বলা হয় শিকারী পশ্চিম ও প্রাচ্যতত্ত্ব ইসলাম ও আরববাসীদের মর্যাদা নষ্ট করেছে। লক্ষণীয় যে ইসলাম ও পশ্চিম পরিভাষা দুটো একে অপরের ওপর আপতিত। তাহলে প্রাচ্যতত্ত্ব ও প্রাচ্যতাত্ত্বিকের অস্তিত্ব ঠিক উল্টোটাও সত্যি বলার পরিষদ তৈরি করে দেয়, অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ, এটি একমাত্র পথ ইত্যাদি। সুতরাং আমার গ্রন্থে যা করেছি, অর্থাৎ প্রাচ্যতত্ত্বের সমালোচনা করা ইসলামিস্ট বা মুসলিম মৌলবাদীদের সমর্থন, যে গ্রন্থ স্পষ্টত অনিবার্যতা বিরোধী, প্রাচ্য ও পাশ্চাত্য জাতীয় সকল বর্গীয় আখ্যায় মৌলিকভাবে সন্দেহপ্রবণ এবং যাতে ইসলাম বা প্রাচ্যের পক্ষ না নেয়া, এমনকি প্রাচ্য ও ইসলাম সম্পর্কে কোনো আলোচনা না করা হয়, সে ব্যাপারে খুবই সতর্ক। সে রচনা সম্পর্কে ওই জাতীয় মন্তব্যের কি অর্থ থাকতে পারে তা বোঝা মুশকিল। তবে আরব জগতে ইসলাম ও আরব জনগোষ্ঠীর পদ্ধতিভিত্তিক আত্মরক্ষার উপায় রূপে ওরিয়েন্টালিজম পঠিত ও লিখিত হয়েছে। যদিও আমি বলছি যে প্রকৃত প্রাচ্য ও ইসলাম কি তা দেখানোর কোনো আগ্রহ বা ক্ষমতা কোনোটাই আমার নেই। প্রকৃতপক্ষে আমি আরও গভীরে প্রবেশ করি যখন বইটিতে খুব সহজেই বলি প্রাচ্য বা পাশ্চাত্য এমন কোনো বাস্তবতা বোঝায় না যার স্থিতিশীল প্রাকৃতিক অস্তিত্ব আছে। তাছাড়া এ ধরনের ভৌগোলিক আখ্যা সাম্রাজ্যবাদ ও কল্পনার বেখাপ্পা মিশাল। প্রাচ্যের ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকায় প্রচলিত এ ধারণা কেবল বর্ণনার আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়নি। আধিপত্য করার এবং এর বিরুদ্ধে আত্মরক্ষা করার তাড়না তা সৃষ্টির পেছনে খুবই সক্রিয় ছিল। আমি দেখাতে চেষ্টা করেছি প্রাচ্যের বিপজ্জনক রূপ হিসেবে ইসলামকে চিত্রণের প্রক্রিয়ায় ওই ধারণার ভূমিকা প্রকট সত্য। এসব কিছুর মূল বিষয় হল ভিকো যেমন আমাদের শিখিয়েছেন মানুষের ইতিহাস মানুষেরই নির্মাণ। ভূমি দখলের সংগ্রাম যেহেতু এই ইতিহাসের অংশ, তাই ঐতিহাসিক ও সামাজিক অর্থবোধের সংঘাতও তার অন্তর্ভুক্ত। এ দুয়ের মধ্যে প্রথমটির প্রবল বস্তুবাদী চরিত্রের সাথে দ্বিতীয়টির নির্বস্তু পরিশোধিত রূপের বৈপরীত্য থাকা সত্ত্বেও পণ্ডিতের কাজ হল এ দুটোকে সম্পর্কিত করা, এদের আলাদা করা নয়। এই উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে আমি যে পদ্ধতি গ্রহণ করি তা হল যে কোনো সংস্কৃতির বিকাশ ও টিকে থাকার জন্য একটি বিকল্প অহংয়ের উপস্থিতির অনিবার্যতা প্রদর্শন করা। আত্মপরিচয় প্রাচ্য বা পাশ্চাত্য, ব্রিটেন বা ফ্রান্স, যে কোনো আত্মপরিচয় শেষ পর্যন্ত একরকম গঠন বা নির্মাণ। আত্মপরিচয় নির্মাণের জন্য প্রয়োজন বিপরীত বা অন্যের প্রতিষ্ঠা, যাদের বাস্তবতা নির্ভর করবে আমাদের থেকে তাদের পার্থক্য সম্পর্কে আমাদের দেয়া অবিরাম ভাষ্য ও পুনর্ভাষ্যের ওপর। প্রতিটি যুগ ও সমাজ তার অন্য সৃষ্টি করে নেয়। অতএব নিজ বা নিজেদের বা অন্যরা এর পরিচয় অর্জন আসলে গড়ে পিটে নেওয়া ঐতিহাসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক প্রক্রিয়া, যাতে জড়িয়ে থাকে সমাজের ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের প্রতিযোগিতা। আজকের ব্রিটেন ও ফ্রান্সে ব্রিটিশ ও ফরাসি পরিচয় নিয়ে বিতর্ক, কিংবা ইসলাম নিয়ে মিশর বা পাকিস্তানে চলমান তর্ক বিতর্ক একই ভাষ্য সৃজক প্রক্রিয়ার অংশ। এর সাথেও যুক্ত রয়েছে অন্যরা এর ধারণা। তারা বহিরাগত বা উদ্বাস্তু, দলত্যাগী বা বিশ্বাসঘাতক যাই হোক, প্রতিটি দৃষ্টান্তেই এটি স্পষ্ট যে এ প্রক্রিয়া মানসিক অনুশীলন নয়, জরুরি সামাজিক প্রতিযোগিতা যার সাথে সম্পৃক্ত অভিবাসী আইন, ব্যক্তিক আচরণের রীতিনীতি, রক্ষণশীলতার প্রকাশ,
সন্ত্রাস বা বিদ্রোহের বৈধতা, শিক্ষার প্রকৃতি ও পাঠ্যবিষয় এবং বৈদেশিক নীতির গতি প্রকৃতির মতো নিরেট রাজনৈতিক ইস্যু, যা রাষ্ট্রীয়ভাবে শত্রু মিত্র চিহ্নিত করে। এক কথায়, আত্মপরিচয় নির্মাণ কাজটি ক্ষমতা ও ক্ষমতাহীনতার প্রকৃতির সাথে জড়িয়ে গেছে। তাই তা আর যা হোক, কেবল বসে বসে প্রাতিষ্ঠানিক চরকা কাটা নয়। এসব তরল ও অসাধারণ সমৃদ্ধ বাস্তবতাসমূহ গ্রহণ করে নেয়ার বিষয়টিকে কঠিন করে তুলেছে অন্য একটি ধারণা। তা হল, আত্মপরিচয় যে প্রাকৃতিক কোনো ব্যাপার নয়, নির্মিত, এমনকি কখনো কখনো উদ্ভাবিত, সে অন্তর্বাহী সত্য মানতে অধিকাংশ মানুষের আপত্তি। ওরিয়েন্টালিজম বা পরবর্তী সময়ের দি ইনভেনশন অফ ট্র্যাডিশন অ্যান্ড ব্ল্যাক অ্যাথেনা প্রভৃতি গ্রন্থের বিরুদ্ধে প্রতিরোধের মূল কারণ এই যে এগুলো সংস্কৃতি, আত্মা ও জাতীয় পরিচয়ের নির্দিষ্ট ইতিবাচকতা ও অপরিবর্তনীয় ঐতিহাসিকতার সরল বিশ্বাসের মূলে কুঠারাঘাত করে। আমার যুক্তিতর্কের অর্ধেক বাদ দিলেই তবে ওরিয়েন্টালিজমকে ইসলামের পক্ষ সমর্থন বলে পাঠ করা যেতে পারে। আমি সেই অর্ধেকে এবং পরবর্তী গ্রন্থ কাভারিং ইসলামেও বলেছি যে এমনকি আমরা যে আদিম সমাজের অন্তর্গত তাও ভাষ্যের প্রতিযোগিতার বিরুদ্ধে সুরক্ষিত নয়, এবং পশ্চিমে যা ইসলামের পুনরুজ্জীবন, উত্থান বা প্রত্যাবর্তন বলে মনে হচ্ছে, তা আসলে ইসলামের সংজ্ঞার্থ নিয়ে সেই সমাজের ভেতরে চলমান সংঘাত। এ সংজ্ঞা কোনো ব্যক্তি, কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই। এটি সংঘাতের কারণ। মৌলবাদের জ্ঞানতাত্ত্বিক ভুল হল মৌল নীতিমালাকে ঐতিহাসিক বর্গ বলে মনে করা এবং তাকে প্রকৃত বিশ্বাসীদের পরীক্ষা নিরীক্ষার বিষয় মনে না করা। যারা বিশ্বাসের ভিত্তিতে ওগুলো গ্রহণ করতে চায়, প্রথম যুগের ইসলামের পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুজ্জীবিত বিশ্বাসে অনুগতদের নিকট প্রাচ্যতাত্ত্বিকরাই সবচেয়ে বিপজ্জনক, যেমন সালমান রুশদি। কারণ এরা ইসলামের সেই পুনরুজ্জীবিত রূপটিতে অবৈধ হস্তক্ষেপ করে ও সন্দেহ আরোপ করে, প্রতারণা ও অনৈশ্বরিক বলে দেখানোর চেষ্টা করে একে। তাদের নিকট আমার বইটির বিশেষ গুণ এই যে এটি প্রাচ্যতাত্ত্বিকদের শত্রুতামূলক, বিপজ্জনক দিকটি দেখিয়ে দিয়েছে এবং কোনোভাবে তাদের থাবা থেকে ইসলামকে ছাড়িয়ে এনেছে। এখন আমি যা দেখছি, আমি এসবের কিছুই করিনি। এ সত্ত্বেও তাদের মত অপরিবর্তিত রয়ে গেছে। এর কারণ দুটো। প্রথমত, মানবীয় বাস্তবতা প্রতিনিয়ত নির্মিত ও বিনির্মিত হচ্ছে এবং স্থিতিশীল সত্তা বলে যা আছে তা এক অবিরাম হুমকির সম্মুখীন। এ ধরনের তত্ত্ব মানলে যে কারো পক্ষেই আশঙ্কাহীন ও অভিযোগবিহীন জীবনযাপন করা দুরূহ। এরকম আশঙ্কার স্বাভাবিক প্রতিক্রিয়া হল দেশপ্রেম, উগ্র স্বাদেশিকতা, অস্বস্তিকর আঞ্চলিকতা। আমাদের সবার প্রয়োজন দাঁড়াবার একটা ভিত। প্রশ্ন হচ্ছে, এই ভিত্তির স্বরূপ সম্পর্কে আমাদের বিন্যস্ত ধারণা কতটা পরম ও অপরিবর্তনীয়। আমি মনে করি মৌলিক ইসলামের বেলায় এই চিত্রকল্পগুলো চিত্রকল্প ছাড়া আর কিছুই নয়, এবং এগুলোকেই ঊর্ধ্বে তুলে আনে বিশ্বাসী মুসলিম সম্প্রদায় ও প্রাচ্যতাত্ত্বিক সম্প্রদায়ও। প্রাচ্যতত্ত্ব বলে অভিহিত বিষয়টির প্রতি আমার অভিযোগ এই নয় যে তা প্রাচীন নিদর্শন বিশ্লেষণ করার দৃষ্টিকোণ নিয়ে অধ্যয়ন করেছে প্রাচ্যের ভাষা, সমাজ ও জনগোষ্ঠীকে। প্রকৃত অভিযোগ হল প্রাচ্যতত্ত্ব চিন্তা প্রক্রিয়া হিসেবে বিচিত্র, গতিশীল ও জটিল মানবীয় বাস্তবতাকে বিচার করেছে এমন এক দৃষ্টিকোণ নিয়ে যা নিতান্ত সরলভাবে মৌলনীতিমুখী। এই অবস্থা নির্দেশ করে প্রাচ্যের দুর্মর এক বাস্তবতা এবং সমভাবে একগুঁয়ে পশ্চিমা সত্তার প্রতি, যা প্রাচ্যকে দেখে দূর থেকে এবং বলা যায় ওপর থেকে। ভুয়া অবস্থান গোপন করে ঐতিহাসিক পরিবর্তনকে। এমনকি আমার মতে আরও গুরুত্বপূর্ণ হল যে তা প্রাচ্যতাত্ত্বিকদের আগ্রহ বা স্বার্থ আড়াল করে রাখে। নিষ্পাপ পণ্ডিতি প্রয়াস হিসেবে প্রাচ্যতত্ত্ব এবং সাম্রাজ্যের সহায়ক শক্তিস্বরূপ প্রাচ্যতত্ত্বের মধ্যে সূক্ষ্ম পার্থক্য চিহ্নিত করার প্রয়াস না থাকা সত্ত্বেও সাধারণ সাম্রাজ্যবাদী ধারণা থেকে এগুলোকে আলাদা করা যাবে না। 1798 সালে নেপোলিয়নের মিশর অভিযানের মধ্য দিয়েই ওই সব সাধারণ ধারণা তার বিশ্বব্যাপী আধুনিক পর্যায়ে সূচিত করে। ইউরোপের সাথে প্রাচ্যের আধুনিককালের সংযোগের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠা একটি শক্তিশালী ও আরেকটি দুর্বল পক্ষের প্রবল বৈপরীত্য আমার মনের কোণে। নেপোলিয়নের ডিসক্রিমোজো দ্য লা ইজিপ্টের চর্চিত গাম্ভীর্য ও আত্মম্ভরীয় কথনভঙ্গি
উপনিবেশে বিজয়গর্ব এক সেনাবাহিনীর বলে বলিয়ান গোটা একদল পণ্ডিতের এই সুশৃঙ্খল শ্রমের ফলস্বরূপ এ রচনার ঠাস বুননের বিরাট আকারের কাছে আবদ আল রহমান আল জাবারিতির মতো ব্যক্তির বর্ণনা নিতান্ত বামনাকৃতির ব্যাপার বলে বোধ হয়। জাবারিতি দখলীকৃত দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের মিশর দখলের বর্ণনা লিখেন 3 খণ্ডের একটি গ্রন্থে। কেউ হয়তো বলবেন যে ডিসক্রিপিওজ 19 শতকের প্রথম পাদের মিশরের বৈজ্ঞানিক ও বিষয়মুখী বিশ্লেষণ, কিন্তু জাবারতির উপস্থিতি ভিন্ন কথা বলে। সেটা নেপোলিয়নের নিকট অজানা ও উপেক্ষিত। যে শক্তিধর ব্যক্তি মিশরকে ফরাসি উপনিবেশের বৃত্তে স্থায়ী করে রাখতে চায়, তার দৃষ্টিকোণ থেকে নেপোলিয়নের রচনা বিষয়মুখী। অন্যদিকে জাবারতির রচনা এমন এক মানুষের আখ্যান যিনি মূল্য দিয়েছেন, পরাভূত হয়েছেন আর আলংকারিকভাবে বন্দী হয়েছেন। অন্য কথায়, চিরস্থায়ীভাবে পরস্পর বিরোধী প্রাচ্য ও পাশ্চাত্যের নিকট সাক্ষ্যস্বরূপ নিষ্ক্রিয় দলিল মাত্র না থেকে ডিসক্রিপজ ও জাবারতির রচনা মিলে ঐতিহাসিক অভিজ্ঞতা প্রদর্শন করে, আর এসবই এ থেকে উদ্ভূত এবং এর উপস্থিতিতেই অস্তিত্ববান। পূব ও পশ্চিমের সংঘাত জাতীয় বিষয়ের চেয়ে ওই অভিজ্ঞতা রাশির ঐতিহাসিক গতিশীলতা অধ্যয়নের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই এক কারণেও ওরিয়েন্টালিজমকে ভুল করে গোপন পাশ্চাত্য বিরোধী রচনা হিসেবে পাঠ করা হয়। ভিত্তিহীন ও এমনকি বেপরোয়া স্বেচ্ছাচারী ও অতীতমুখী ক্ষমতার তৎপরতায় এই পাঠ বিকশিত করেছে এক সরলধর্মী ক্ষতবিক্ষত ইসলামের ছবি, এবং অনুমানকৃত স্থায়ী যুগ বৈপরীত্য ভিত্তিক অন্য সকল পাঠের মতোই। অপরিহার্যতার ধারণার প্রতি আমার যুক্তির বিরোধিতা গৃহীত না হওয়ার দ্বিতীয় কারণটি রাজনৈতিক ও মতাদর্শগত। আমার পক্ষে কোনো মতেই জানা সম্ভব ছিল না যে বইটি প্রকাশিত হওয়ার 1 বছর পরই ইরান পরিণত হবে সুদূর প্রসারী ইসলামী বিপ্লবের ভূমিতে, কিংবা ইসরায়েল ও ফিলিস্তিনিদের যুদ্ধ 1982 সালে লেবানন অভিযান থেকে শুরু করে 1987 সালে ইন্তিফাদার মধ্যবর্তী সময়ে এমন উন্মত্ত ও বিলম্বিত রূপ নেবে। স্নায়ুযুদ্ধের অবসান একদিকে আরব, অন্যদিকে খ্রিস্টানদের প্রতিনিধিত্বে পূব পশ্চিমের অন্নিশেষ সংঘাত দূর করা পরের কথা থামাতেও পারেনি। আরও সাম্প্রতিক ঘটনা আফগানিস্তানে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দখলাভিযানও তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করে। 1980 ও 1990-এর দশকের মধ্যে আলজেরিয়া, জর্দান, লেবানন ইত্যাদি ভিন্ন ভিন্ন অঞ্চলের দেশসমূহে এবং দখলকৃত অনেক এলাকায় বিদ্যমান পরিস্থিতির বিরুদ্ধে সংঘটিত চ্যালেঞ্জ এবং ইউরোপ ও আমেরিকায় নানা প্রতিক্রিয়া, পাকিস্তানে ঘাঁটি গেড়ে আফগানিস্তানে দখলদার সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসলামী ব্রিগেড গঠন, উপসাগরীয় যুদ্ধ, ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন, যদিও সবসময় যথাযথ ও তথ্যভিত্তিক নয়, তবে সতর্কতামূলক সাংবাদিক ও পণ্ডিতদি বিষয় হিসেবে ইসলামের বিকাশ, এ সকল কিছুই মানুষের মধ্যে দমন পীড়নের অনুভূতি সৃষ্টি করে। তাদেরকে প্রায় দৈনিক ভিত্তিতে নিজেদেরকে হয় পশ্চিম অথবা প্রাচ্যমুখী বলে ঘোষণা দিতে বাধ্য করে। কাউকেই আমরা ও ওরা বৈপরীত্য থেকে মুক্ত বলে মনে হয় না। এর পরিণতি হল নতুন শক্তিতে বলিয়ান, কঠোর ও গভীরতর আত্মকেন্দ্রিক পরিচয়, যা বিশেষ কোনো মানসিক উন্নতি বিধায়ক নয়। এরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রাচ্যতত্ত্বের জন্য সৌভাগ্য ও দুর্ভাগ্য। আরব ও ইসলামী বিশ্বের যেসব মানুষ উদ্বেগ ও মনোগত পীড়নের সাথে দেখে যে পশ্চিম কেবলই তাদের উপর চড়াও হচ্ছে, তাদের নিকট এটি প্রথম গ্রন্থ যাতে একটি যথাযথ পাল্টা জবাব দেয়া হয়েছে পশ্চিমকে, যে পশ্চিম কখনো তাদের কথা শোনেনি কিংবা তাদের প্রাচ্যজন হওয়ার অপরাধ ক্ষমার চোখে দেখেনি। গ্রন্থটির সম্পর্কে আরবি ভাষায় লেখা প্রথম দিককার একটি সমালোচনা মনে পড়ছে আমার, যাতে গ্রন্থকারকে অভিহিত করা হয় আরবদের সেরা এবং নিপীড়িত ও পদদলিত জনগোষ্ঠীর সমর্থক বলে, যে জনগোষ্ঠীর কাজ হল পশ্চিমা কর্তৃপক্ষের মহাকাব্যিক ও রোমান্টিক মানো খেলায় সঙ্গী হওয়া। অতিরঞ্জন সত্ত্বেও তা পশ্চিমের দীর্ঘকালীন শত্রুতা সম্পর্কে আরবদের বাস্তব অনুভূতি প্রকাশ করে, তেমনি ধারণা দেয় কী ধরনের জবাব পশ্চিমের প্রতি প্রযোজ্য বলে মনে করে সচেতন শিক্ষিত আরবরা। অস্বীকার করব না যে এটি রচনার সময় আমি এতে উদ্ধৃত কার্ল মার্কসের ছোট্ট একটি বাক্যে নির্দেশিত আত্মগত সত্যের ব্যাপারে সচেতন ছিলাম। বাক্যটি হলো, ওরা নিজেদের উপস্থাপিত করতে পারে না, ওদেরকে উপস্থাপন করা প্রয়োজন।
সে সত্য এই যে কাউকে যদি তার কথা বলতে না দেয়া হয় তাহলে তার নিজের কথা বলার সুযোগ বের করে নিতে প্রবল চেষ্টা করবে সে। প্রকৃতপক্ষে নিম্নবর্গীয়রাও বলতে পারে 20 শতকের মুক্তি আন্দোলনের ইতিহাস চমৎকার ভাষায় ঘোষিত হয়েছে, তবে আমার কখনো মনে হয়নি যে আমি আদিযুগ থেকে চলে আসা দুই সাংস্কৃতিক ও রাজনৈতিক শত্রুতা বাড়াচ্ছি, যার গঠন বর্ণনা করেছি আমি এবং তার ভয়াবহ প্রভাব কমানোর চেষ্টা করেছি। বিপরীতক্রমে যেমন আমি আগেও বলেছি, প্রাচ্য বনাম পাশ্চাত্য ভিত্তিক বৈপরীত্য বিভ্রান্তিজনক এবং অনাকাঙ্ক্ষিত। প্রতিযোগিতা সৃষ্টিকারী স্বার্থ ও বিশ্লেষণ ভাষ্যের মোহময় ইতিহাস ছাড়া একে আর কোনো কিছু হিসেবে যত কম গুরুত্ব দেয়া হয় ততই মঙ্গল। এই জেনে আমার ভালো লাগছে যে ব্রিটেন ও আমেরিকার অনেক পাঠক এবং আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের ইংরেজিভাষী পাঠকগণ মনে করেন গ্রন্থটি আঞ্চলিকতা, আগ্রাসন ও নৃতাত্ত্বিক গোষ্ঠীভিত্তিক জাতীয়তাবাদের বদলে একটি বিশেষ বিষয়ের বাস্তবতার ওপর জোর দেয়, পরে যাকে অভিহিত করা হয় মিশ্র সংস্কৃতিবাদ নামে। যা হোক, ওরিয়েন্টালিজমকে যতটা না ভাবা হয় জ্ঞানের ব্যবহারের মাধ্যমে অগ্রসর ক্ষমতার মিশ্র সংস্কৃতিবাদ ভিত্তিক সমালোচনা, তার চেয়ে বেশি মনে করা হয় নিম্নবর্গীয় মর্যাদার, ফিরে তাকিয়ে কথা কওয়া পৃথিবীর দুর্দশার প্রামাণিক সাক্ষ্যস্বরূপ। এভাবে এর গ্রন্থকার হিসেবে আমি নিজেকে একটি দায়িত্বপ্রাপ্ত ভূমিকা পালন করতে দেখি। সে দায়িত্ব আত্মপ্রতিনিধিত্বকারী চৈতন্যের, যা এতদিন একটি ডিসকোর্সের জ্ঞানগর্ভ গ্রন্থরাজিতে দমন বা বিকৃত করে রাখা হয়েছিল। এসব গ্রন্থরাজি আবার ঐতিহাসিকভাবেই কেবল পশ্চিমের জন্য পাঠযোগ্য ছিল, প্রাচ্যের জন্য নয়। এটি উল্লেখযোগ্য যুক্তি তা যুক্ত হয় নির্ধারিত আত্মপরিচয়বোধের সাথে, যা একটি স্থায়ী বিভাজনের বিরুদ্ধে সংগ্রামরত। কিন্তু আমার গ্রন্থ বিরোধাত্মকভাবে এই বিভাজন ধরে নিয়ে এবং তার ওপর নির্ভর করে শেষে বিভাজনকে পরিত্যাগ করেছে। আমার আলোচিত কোনো প্রাচ্যতাত্ত্বিকই প্রাচ্যদেশীয়দেরকে পাঠক হিসেবে ভেবেছিলেন মনে হয় না। প্রাচ্যতত্ত্বের ডিসকোর্স, তার আন্তঃসঙ্গতি ও কঠোর প্রক্রিয়া সবকিছুই মহানাগরিকের পশ্চিমের জন্যে পরিকল্পিত। আমি যাদের আন্তরিকভাবে পছন্দ করি তাদের বেলায়ও এই কথা সত্যি, যেমন মিশরে মোহমুগ্ধ এডওয়ার্ড লেইন ও গুস্তাভ ফ্লবেয়ার, উদ্ধত উপনিবেশিক প্রশাসক লর্ড ক্রোমার, মেধাবী পণ্ডিত আর্নেস্তো রেনান এবং ব্যারন সদৃশ অভিজাতক আর্থার বেলফোর। এদের প্রত্যেকেই তাদের শাসিত বা অধীত প্রাচ্যজনদের ঘৃণা বা অপছন্দ করেছেন। তাদের বিচিত্র ঘোষণা ও দাবি এবং আন্তঃপ্রাচ্যতাত্ত্বিক আলোচনা অনাহুত এই আমি পাঠ করতে গিয়ে যে আনন্দ পেয়েছি তা স্বীকার করা উচিত। তেমনি আনন্দ পেয়েছি ইউরোপীয় ও অ-ইউরোপীয় উভয় শ্রেণীর পাঠককে আমার উপলব্ধি জ্ঞাত করতে পেরে। সন্দেহ নেই তা সম্ভব হয়েছে এই কারণে যে আমি সাম্রাজ্যবাদের পূর্ব পশ্চিম বিভাজন পার হয়ে যেতে সক্ষম হই, পশ্চিমের জীবনে প্রবেশ করি এবং এ সত্ত্বেও আমি মূলত যেখানে আমার জন্ম সে স্থানের সাথে কিছু জৈবিক সম্পর্ক বজায় রাখি। আমি পুনরায় উল্লেখ করতে চাই যে এটি বাধা ডিঙ্গোনোর ফল, মেনে চলার পরিণাম নয়। আমি বিশ্বাস করি একটি গ্রন্থ হিসেবে ওরিয়েন্টালিজম তা প্রদর্শন করে, বিশেষ করে যখন চিন্তায় জোর করে আরোপিত সীমাবদ্ধতার বাইরে আধিপত্যহীন ও অপরিহার্যতার বোধবিহীন জ্ঞানচর্চার খোঁজে মানবিক অধ্যয়নের কথা বলি আমি। প্রকৃতপক্ষে এসব বিবেচনা গ্রন্থটির ওপর এমন চাপ আরও তীব্র করে যাতে গ্রন্থটি ক্ষত ও দুর্দশার একরকম গাথা হিসেবে উপস্থাপিত হয়, যার আবৃত্তিকে মনে হয় বুঝি পশ্চিমের ওপর বহুদিনে জমে ওঠা প্রতিশোধের আকাঙ্ক্ষায় আজ ফিরে আঘাত করছে পশ্চিমকে। আমি দুঃখিত। আমার কাজটিকে এমন সাদামাটা মূল্যায়ন করায় যে এটি বিভিন্ন জনগোষ্ঠী, যুগ ও প্রাচ্যতত্ত্বের বিভিন্ন রীতি সম্পর্কে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে খুবই সূক্ষ্ম পার্থক্য ও পক্ষপাত সম্পন্ন। এ নিয়ে এখানে বিনয়ী সাজার ইচ্ছা নেই। আমার প্রতিটি বিশ্লেষণে নাকি ভিন্ন ভিন্ন চিত্র প্রদর্শন করে, পার্থক্য ও পক্ষপাতিত্ব বৃদ্ধি করে, লেখকও তার কালকে আলাদা করে। যদিও সবাই প্রাচ্যতত্ত্বে বিশ্বস্ত, শাতোব্রা ও বা ফ্লবেয়ার কিংবা বার্টন ও লেইন সম্পর্কে আমার বিশ্লেষণ পাঠ করার সময়ও যে একই রকম জোর দেয়া হয়, পশ্চিমা সভ্যতার উপর আক্রমণ জাতীয় একই রকম একঘেয়ে সূত্র থেকে আংশিক বক্তব্য ছেঁকে তোলা হয়, এসবই অতি সরলীকরণ ও ভুল বলে আমার বিশ্বাস। তবে এও আমার বিশ্বাস যে হাস্যকরভাবে নাছোড়বান্দার মতো লেগে থাকা বার্নার্ড লুইসের মতো সাম্প্রতিক তাত্ত্বিকদের লেখা পাঠ করতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও আক্রমণাত্মক সাক্ষ্যস্বরূপ কাজ হিসেবে।
এ বৈশিষ্ট্য আড়াল করার চেষ্টা আছে শিল্পিত উচ্চারণ ও পাণ্ডিত্য প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা আবার গ্রন্থটির ঐতিহাসিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ফিরে আসি। আমি ভান করব না যে রাজনীতি এখানে অপ্রাসঙ্গিক। সংশ্লিষ্ট পারিপার্শ্বিকতার একটি উদার স্বচ্ছ দৃষ্টির বর্ণনা দেয়া হয় বাসিম মুসালামের লিখিত সমালোচনায়, MERIP 1979। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ঘষামজা করা সে বর্ণনা। প্রাচ্যতত্ত্বের রহস্য উন্মোচনের পূর্ববর্তী প্রয়াস লেবানিজ পণ্ডিত মিশেল রুস্তমের 1895 সালের রচনার সাথে আমার গ্রন্থের তুলনা দিয়ে তিনি আলোচনা শুরু করেন। রচনাটি হল কিতাব আল গরিব ফি আল গারব, এবং মন্তব্য করেন আমাদের দুজনের পার্থক্য হল আমার কাজটি হারানো বা ক্ষতি সম্পর্কে, রুস্তমের রচনা তা নয়। তিনি বলেন, স্বাধীন সমাজের এক মুক্ত সদস্য হিসেবে লিখেছেন রুস্তম, সিরীয় বংশোদ্ভূত আরবিভাষী মানুষ, তখনও স্বাধীন অটোমান সাম্রাজ্যের নাগরিক। মিশেল রুস্তমের মতো কোনো সর্বজন গৃহীত আত্মপরিচয় নেই এডওয়ার্ড সাইদের। তার জনগণই বিতর্কিত সত্তা। কাজেই এমন সম্ভব যে এডওয়ার্ড সাইদ ও তার প্রজন্মের নিকট কখনো কখনো মনে হতে পারে যে তারা রুস্তমের সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত সমাজের ছড়ানো ছিটানো অবশেষ আর স্মৃতির চেয়ে নিরেট কিছুর উপর দাঁড়িয়ে নেই। জাতীয় মুক্তির এই যুগে এশিয়া ও আফ্রিকার অন্যান্য জাতির নিজস্ব সফলতা আছে, কিন্তু বেদনাদায়ক বৈপরীত্য হল সকল অদম্য অস্বাভাবিকতা ও এখন পর্যন্ত পরাজয়ের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ওখানে। যে কোনো এক আরবে গ্রন্থ লিখেছেন এমন একজন যার রয়েছে নির্দিষ্ট মানবীয় পটভূমি ও অভিজ্ঞতা। মুসালাম ঠিকই বলেছেন, একজন আলজেরীয় এরকম সাধারণ নৈরাশ্যবাদী গ্রন্থ লিখতেন না, বিশেষ করে আমার কাজটির মতো। আমার রচনার উত্তর আফ্রিকা, বিশেষত আলজেরিয়ার সাথে ফ্রান্সের সম্পর্কের ইতিহাস নিয়ে কিছু নেই। তাই আমি স্বীকার করি, ওরিয়েন্টালিজম সামগ্রিকভাবে এমন বোধ সৃষ্টি করে যেন এটি ব্যক্তিগত ক্ষতি ও জাতি জুড়ে ভাঙনের যথার্থ ইতিহাস থেকে রচিত। ওরিয়েন্টালিজম রচনার কয়েক বছর পূর্বেই তো গোল্ডা মেয়ার সেই জঘন্য ও গভীরভাবে প্রাত্যতাত্ত্বিক উক্তিটি করেন যে ওখানে কোনো ফিলিস্তিনি নেই। এর সাথে আমি যোগ করতে চাই, ওরিয়েন্টালিজম বা এর পরবর্তী দুটো গ্রন্থ, দি কোয়েশ্চেন অফ প্যালেস্টাইন 1980 সালে প্রকাশিত এবং কাভারিং ইসলাম 1981 সালে প্রকাশিত, এর কোথাও আমি কেবল পুনঃপ্রতিষ্ঠিত আত্মপরিচয় ও নবজাগ্রত জাতীয়তাবাদের কথাই বলতে চাইনি। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে প্রাচ্যের অংশবিশেষ প্যালেস্টাইন ও ইসলাম এর বিকল্প চিত্রটি কেমন তা ওরিয়েন্টালিজমে আসেনি। যথাক্রমে প্যালেস্টাইন ও ইসলাম সম্পর্কে এ ব্যাপারটি নিয়ে আসার চেষ্টা করেছি আমি পরবর্তী গ্রন্থদ্বয়ে। তবে আমার সব লেখালেখি মূলত মোটা, তৃপ্তিকর জাতীয়তাবাদের বিরোধী। কর্তৃত্বপরায়ণ ডিসকোর্স ও অন্ধ মতবাদস্বরূপ ইসলামের চিত্র আমি তুলে ধরিনি। আমার ইসলাম সম্পর্কিত বর্ণনার মূলে আছে ধারণা যে ইসলামী বিশ্বের ভেতর ও বাইরেই ক্রিয়াশীল রয়েছে একটি ভাষ্যকার বিশ্লেষক গোষ্ঠী। এরা সমতার ভিত্তিতে কথোপকথনে পরস্পরের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখে। কোয়েশ্চেন অফ প্যালেস্টাইনে বর্ণিত প্যালেস্টাইন সম্পর্কিত আমার মতামত এখনও ওই রকমই রয়ে গেছে। বেপরোয়া স্থানিকতা এবং জাতীয়তাবাদী গণচিন্তার জঙ্গি সামরিক প্রবণতার বিরুদ্ধে সব রকম সংরক্ষণশীল মনোভাব প্রকাশ করেছি আমি বরং আরব পরিবেশ, ফিলিস্তিনি ইতিহাস ও ইসরায়েলি বাস্তবতা যথাযথভাবে বিশ্লেষণ করার কথা বলি। স্পষ্ট ভাষায় এই চূড়ান্ত মত প্রকাশ করি যে কেবল বিস্তৃতভাবে আলোচিত সমাধানই দুর্ভোগের শিকার এই দুই জাতি আরব ও ইহুদিদেরকে অনিঃশেষ যুদ্ধের বদলে বিশ্রাম এনে দিতে পারে। যেতে যেতে এখানে বলে রাখি, প্যালেস্টাইন সম্পর্কিত আমার গ্রন্থটির একটি চমৎকার হিব্রু অনুবাদ 1980-র দশকের প্রথম দিকে ক্ষুদ্র এক পাবলিশার্স মিফরাস কর্তৃক প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও আরবিতে অনুবাদ হয়নি। কারণ গ্রন্থের যেখানে যেখানে আমি বিভিন্ন আরব শাসন এমনকি PLOর সমালোচনা করেছি, সে অংশগুলো পুনর্লিখন বা মুছে ফেলার অনুরোধ করেন আগ্রহান্বিত প্রত্যেক প্রকাশক। আমি বরাবরই তা প্রত্যাখ্যান করি। বলতে দুঃখ হচ্ছে যে আমার বইটি যে জাতীয়তাবাদী আবেগ হ্রাস করে সে সত্য আরব বিশ্ব এখনও উপেক্ষা করে যেতে সমর্থ হচ্ছে, এমনকি কামাল আবু দ্বীপের অসাধারণ অনুবাদ সত্ত্বেও। ওই জাতীয় বোধকে আমি আধিপত্য ও নিয়ন্ত্রণের তাড়নার সাথে সম্পর্কিত মনে করি, যা সাম্রাজ্যবাদেও সুলভ। আবু দ্বীপের শ্রমসাধ্য অনুবাদের প্রধান অর্জন হল তিনি বিভিন্ন পশ্চিমা অভিব্যক্তি সমূহকে আরবি ভাষায় আত্মীকরণের প্রয়াস সম্পূর্ণ এড়িয়ে গেছেন। তিনি বরং
ডিসকোর্স, সিমুলেক্রাম, প্যারাডাইম বা কোড ইত্যাদি শব্দের কাজ চালাতে বাকবিধি আহরণ করেছেন ধ্রুপদ আরবি থেকে। তার পরিকল্পনা সম্ভবত ওরিয়েন্টালিজমকে একটি সম্পূর্ণ বিকশিত ঐতিহ্যের অভ্যন্তরে স্থাপন করা, যেন মনে হয় এটি সাংস্কৃতিক পূর্ণতা ও সমতার পরিপ্রেক্ষিত থেকে অন্যকে সম্বোধন করছে। এতে তিনি বোঝাতে চেয়েছেন যে কেউ যেমন পশ্চিমা ঐতিহ্যের মধ্য থেকে জ্ঞানতাত্ত্বিক সমালোচনা প্রস্তাব করতে পারেন, আরব ঐতিহ্য থেকেও তা করা সম্ভব। তবু আবেগতাড়িতভাবে সংজ্ঞায়িত আরব বিশ্ব এবং আরও বেশি আবেগতাড়িতভাবে অভিজ্ঞ পশ্চিমা সমাজের সংঘাত এ সত্য বের করে আনে যে ওরিয়েন্টালিজমকে সমালোচনা সম্পর্কিত একটি অধ্যয়ন বোঝানো হয়েছে যুদ্ধরত ও হতাশভাবে পরস্পর বিরোধী সত্তাসমূহের অস্তিত্বের ঘোষণা নয়। এছাড়া একটি শক্তিশালী পদ্ধতির ওপর আধিপত্যশীল আরেকটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক পদ্ধতির যে বাস্তবতা আমি বর্ণনা করেছি বইয়ের শেষ কয়েকটি পৃষ্ঠায়, তা বিতর্কের উদ্বোধনী আবেগ বর্ষণ, যাতে আরব পাঠক ও সমালোচকগণ নিজেরাই প্রাচ্যতত্ত্বের পদ্ধতির সাথে আরও দৃঢ়তর বিতর্ক বিশ্লেষণে জড়িত হন। আমাকে হয় দোষারোপ করা হয়েছে এই বলে যে আমি কার্ল মার্কস সম্পর্কে নিবিড় মনোযোগ দিইনি। গ্রন্থের যে প্যারাগুলো আরব ও ভারতীয় মতান্ধ সমালোচকরা সাক্ষ্য হিসেবে চিহ্নিত করেন, সেগুলো প্রকৃতপক্ষে মার্কসের প্রাচ্যতত্ত্বের ওপরই লিখিত, যার চিন্তন প্রক্রিয়া তার সংস্কারের ঊর্ধ্বে উঠতে পেরেছিল বলে দাবি করা হয়। নয়তো এ ত্রুটির জন্যে সমালোচিত হয়েছি যে আমি প্রাচ্যতত্ত্বের ও পশ্চিমের মহৎ অর্জনগুলো স্বীকার করিনি ইত্যাদি। ইসলামকে রক্ষা করার জন্যে কার্ল মার্কসের মতকে সঙ্গতিপূর্ণ ও পূর্ণাঙ্গ পদ্ধতি মনে করে তার আশ্রয় নেয়ার প্রসঙ্গটি আমার নিকট মনে হয় এক রক্ষণশীলতা দিয়ে আরেক রক্ষণশীলতা অপসারণের মতো। ওরিয়েন্টালিজমের প্রতি আরবদের প্রতিক্রিয়ার সাথে অন্যান্য প্রতিক্রিয়ার পার্থক্য সঠিকভাবে ইঙ্গিত করে বহু যুগের ক্ষতি, টানাপোড়েন এবং গণতন্ত্রের অনুপস্থিতি কতটা ক্ষতিগ্রস্ত করেছে আরব অঞ্চলের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রবাহকে। বুদ্ধিজীবীদেরকে প্রাচ্যতত্ত্বের মতো পদ্ধতির শেকল থেকে মুক্ত করার জন্য আগে থেকে চলে আসা একটি ধারার অংশ হিসেবেই আমি গ্রন্থটি পরিকল্পনা ও রচনা করি। আমি চেয়েছিলাম পাঠকরা এ কাজটি ব্যবহার করে আরব ও অন্যদের ঐতিহাসিক অভিজ্ঞতার ক্ষেত্রে আরও সমর্থ ও আলোকদায়ী অধ্যয়ন বিশ্লেষণের সূচনা করুক। ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারতীয় উপমহাদেশ, ক্যারিবীয় অঞ্চল, আয়ারল্যান্ড, লাতিন আমেরিকা এবং আফ্রিকার কোনো কোনো অংশে তাই ঘটেছে। আফ্রিকিপন্থী ও ভারততাত্ত্বিক বিভিন্ন ডিসকোর্স, নিম্নবর্গের ইতিহাস বিশ্লেষণ, উত্তর উপনিবেশিক নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শিল্পের ইতিহাস, সাহিত্য সমালোচনা, সঙ্গীত তত্ত্বে পুনর্বিন্যাস এবং নারীবাদী ও সংখ্যালঘু বিষয়ক ডিসকোর্সে বিপুল নতুন নতুন ব্যাপ্তি ও বিকাশ, এই সব কিছুতে ওরিয়েন্টালিজম সচরাচর একটি ব্যতিক্রম নিয়ে এসেছে। এজন্য আমি প্রশংসিত ও তৃপ্ত বোধ করি, কিন্তু আরব অঞ্চলে ঠিক তা ঘটেনি। এর একটি কারণ আমার গ্রন্থের বয়ান যথার্থ ইউরোপ কেন্দ্রিক বলে চিহ্নিত। দ্বিতীয়ত, মোসালাম যেমন বলেছেন, সাংস্কৃতিকভাবে টিকে থাকার সংগ্রাম ওখানে এত সর্বব্যাপী যে আমার কাজটি অতটা ব্যবহার উপযোগী বলে ব্যাখ্যাত হয়নি, বরং গৃহীত হয় পশ্চিমের জন্যে অথবা পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ স্বরূপ। আমেরিকা ও ব্রিটেনের প্রাতিষ্ঠানিক পণ্ডিতদের মধ্যে দৃঢ়চিত্তের, জেদি, তীব্র আবেগী একটি দলে ওরিয়েন্টালিজম আমার অন্যান্য রচনার মতোই মতানৈক্যজনিত আক্রমণের শিকার হয়েছে। এর উদ্বৃত্ত মানবতা, তাত্ত্বিক অসামঞ্জস্য, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপ্রতুল ও আবেগপ্রসূত মূল্যায়নের কারণে। তবে আমি খুশি যে এ রচনাটি সত্যিই তাই। ওরিয়েন্টালিজম পক্ষভুক্ত একটি গ্রন্থ, তত্ত্বের কোনো যন্ত্র নয়। কেউ এমন প্রমাণ দিতে পারেননি যে ব্যক্তির কাজ পর্যাপ্ত রকম অশিক্ষণীয় একটি স্তরে আত্মকেন্দ্রিক নয় এবং জেরার্ড ম্যানলি হপকিন্সের উপলব্ধি অনুযায়ী নয় আসল বা প্রকৃত। চিন্তন প্রক্রিয়া, ডিসকোর্স ও আধিপত্যের উপস্থিতি সত্ত্বেও, যদিও কোনোটি জোরহীন, নিখুঁত বা অবশ্যম্ভাবী নয়। সাংস্কৃতিক প্রপঞ্চ হিসেবে প্রাচ্যতত্ত্ব সম্পর্কে আমার আগ্রহ উদ্ভূত হয় এর পরিবর্তনশীলতা এবং ভবিষ্যৎ আন্দাজ অযোগ্য অবস্থা থেকে। তেমনি এ ধারাক্রমে 1993 সালের রচনা কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমে
সাম্রাজ্যবাদের সংস্কৃতি বিষয়ক আলোচনা। এই দুটো বৈশিষ্ট্যই বার্টন ও ম্যাসিগননের লেখায় সঞ্চারিত করে এমন বিস্ময়কর তীব্র জোর, এমনকি আকর্ষণীয় ক্ষমতাও। প্রাচ্যতত্ত্বের যে বৈশিষ্ট্যটি আমার বিশ্লেষণে রক্ষা করেছি তা হল এর সামঞ্জস্য ও অসামঞ্জস্যের সমন্বয়, এর ক্রীড়াময়তা। লেখক ও সমালোচক হিসেবে নিজের জন্য কিছু আবেগগত চালিকা শক্তি সংরক্ষণ, আবেগে তাড়িত হওয়া, ক্রোধ বা বিস্ময় বা আনন্দে উদ্বেল হওয়ার অধিকার রূপে এই বৈশিষ্ট্য সংরক্ষণ করলেই তা আবার পুনর্বিতরণ করা সম্ভব। এই কারণেই একদিকে জ্ঞান প্রকাশ এবং অন্যদিকে রোজালিন্ড ও হ্যানলন ও ডেভিড ওয়াশব্রুকের বিতর্কে জ্ঞান প্রকাশের অধিক সচল উত্তর কাঠামোবাদকে তার প্রাপ্য স্বীকৃতি দেওয়া উচিত। একই যুক্তিতে হোমি ভাভা, গায়ত্রী স্পিবাক, আশিস নন্দীর যেসব কাজ উপনিবেশবাদ থেকে উদ্ভূত, কখনো কখনো আকস্মিক ও তীব্র আত্মগত সম্পর্ক বিষয়ে ভবিষ্যৎবাণী করেছে, প্রাচ্যতত্ত্বের মতো মানবিক তত্ত্বের পাতা ফাঁদের স্বরূপ বোঝার ক্ষেত্রে সেগুলোর অবদান অস্বীকার করা যাবে না। আমার কাজটির প্রতি প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সবচেয়ে উচ্চকিত খোদ প্রাচ্যতাত্ত্বিকদের কথা বলেই ওরিয়েন্টালিজমের এই সমালোচনামূলক রূপান্তর চিহ্নের সমালোচনামূলক অনুসন্ধান শেষ করা যাক। এরা মোটেও আমার মূল পাঠক নন। তাদের প্রথা ও চর্চার ওপর কিছুটা আলোকপাত করার মধ্য দিয়ে অন্য একটি জ্ঞানক্ষেত্রের নির্দিষ্ট প্রক্রিয়া ও পরম্পরা সম্পর্কে মানবতাবাদীদেরকে সজাগ করতে চেয়েছি আমি। প্রাচ্যতত্ত্ব শব্দটি বহু যুগ ধরে পেশাগত বিশেষজ্ঞতার মধ্যে বন্দী। সাধারণ সংস্কৃতি, সাহিত্য, ভাবাদর্শ, সামাজিক ও রাজনৈতিক মনোভাবে পরিভাষাটির অস্তিত্ব ও ব্যবহার দেখানোর চেষ্টা করেছি। প্রাচ্যতাত্ত্বিকদের অনুসরণ করে কাউকে প্রাচ্যজন বলার উদ্দেশ্য কেবল এটুকু বোঝানো নয় যে তিনি এমন এক মানুষ যার ভাষা, ভূগোল ও ইতিহাস পণ্ডিতি বর্ণনার বিষয়। এটি অধিকাংশ সময়ই অপমানজনক অভিব্যক্তি যা নিকৃষ্ট জাতের মানুষকে নির্দেশ করে। এতে কিন্তু অস্বীকার করা হচ্ছে না যে নেরভাল বা সেগালিনের মতো শিল্পীদের নিকট প্রাচ্য চমৎকারভাবে অদ্ভুত, জৌলুসময়, রহস্যময়তা, প্রতিজ্ঞা প্রভৃতির সাথে সম্পর্কযুক্ত। তবে এটি তীব্র ঐতিহাসিক সাধারণীকরণও। প্রাচ্যজন বা প্রাচ্যদেশীয়, প্রাচ্যতাত্ত্বিক প্রভৃতি পরিভাষার ব্যবহার ছাড়াও প্রাচ্যতাত্ত্বিক শব্দটি প্রধানত প্রাচ্য ভাষা ও ইতিহাস বিষয়ে মুখ্যত প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ ও জ্ঞানগর্ভ পণ্ডিত ব্যক্তিত্বকে নির্দেশ করে। এ সত্ত্বেও অ্যালবার্ট হুরানি তার অসময়োচিত ও অত্যন্ত বেদনাদায়ক মৃত্যুর কয়েক মাস পূর্বে 1992 সালের মার্চে যেমন আমাকে লিখেন, আমার জোরদার যুক্তির প্রাবল্যের কারণে আমার গ্রন্থটির অনাকাঙ্ক্ষিত প্রভাবে প্রাচ্যতত্ত্বকে আর নিরপেক্ষ পরিভাষারূপে ব্যবহার করা সম্ভব নয়। এটি এতটাই অপব্যবহৃত পরিভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে তিনি নিজেও আমাকে সমালোচনা করতে পারেননি বলে উল্লেখ করেন। এই বলে তিনি শেষ করেন যে তিনি অবশ্য এখনও শব্দটি ব্যবহার করতে চান, একটি সীমিত, তুলনামূলকভাবে স্বল্প মেধার কিন্তু এখনও বলবৎ পণ্ডিতি বিষয় নির্দেশ করার জন্যে। 1979 সালে ওরিয়েন্টালিজমের সমালোচনায় হুরানি এই মর্মে তার একটি অভিযোগ দাঁড় করান যে আমি বেশিরভাগ প্রাচ্যতাত্ত্বিক লেখা থেকে কেবল অতিরঞ্জন, বর্ণবাদ আর আক্রমণাত্মক দিকগুলো আলাদা করে চিহ্নিত করেছি। এ ধরনের লেখার অসংখ্য পণ্ডিতি ও মানবিক অর্জন উল্লেখ করিনি। তিনি প্রসঙ্গক্রমে মার্শাল হডসন, ক্লদে ক্যাহেন, আন্দ্রে রেমন্ডের কথা উল্লেখ করেন। ওরিয়েন্টালিজমে আমি যা বলেছি তার সাথে এর কোনো বিরোধ দেখি না। একমাত্র পার্থক্য এই যে আমি বলেছি এই ডিসকোর্সটির মনোভাবে পূর্ব আরোপিত একটি কাঠামো কার্যকর রয়েছে যা দূর করা বা উপেক্ষা করা অসম্ভব। কোথাও আমি বলিনি যে প্রাচ্যতত্ত্ব অশুভ কিছু কিংবা সকল প্রাচ্যতাত্ত্বিকের লেখাতেই তার রূপ এক ও অভিন্ন। তবে আমি বলেছি যে প্রাচ্যতাত্ত্বিকদের সাথে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ সম্পর্কের এক দীর্ঘ ইতিহাস আছে। একে অস্বীকার করা বোকামি। তাই হুরানির অনুরোধের প্রতি সহানুভূতি বোধ করা সত্ত্বেও আমার খুব সন্দেহ হয় যে সঠিকভাবে উপলব্ধ প্রাচ্যতত্ত্বের ধারণা আদৌ কখনো এর আরও জটিল পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করা সম্ভব কিনা। ধরা যাক হুরানির বোধ অনুযায়ী অটোমান বা ফাতিমিদ আর্কাইভ বিষয়ে একজন বিশেষজ্ঞ প্রাচ্যতাত্ত্বিক, কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন ওঠে যে আজকাল কোথায়, কিভাবে, কোন প্রতিষ্ঠান ও প্রতিনিধি সমর্থনে
এ ধরনের অধ্যয়ন সম্পন্ন হয়? আমার বইটি প্রকাশের পর যারা এ বিষয়ে লিখেছেন তাদের প্রত্যেকেই এ প্রশ্নগুলো তুলেছেন। এমনকি সবচেয়ে গভীর পাণ্ডিত্যপূর্ণ লেখকদের প্রসঙ্গেও কখনো কখনো তার ফলাফলও হয়েছে বিস্ময়কর। এরপরও আরেকটি তর্কের সুযোগ থেকেই যায়, তা এই যে প্রাচ্যতত্ত্বের সমালোচনা, বিশেষত আমার রচনা, অর্থহীন এবং নিরপেক্ষ পাণ্ডিত্যের রীতিবিরুদ্ধ। এ চেষ্টা করেন বার্নার্ড লুইস, যার সম্পর্কে এ বইয়ের কয়েকটি পৃষ্ঠা আমি ব্যয় করেছি। ওরিয়েন্টালিজম বেরুবার 15 বছর পর লুইস ধারাবাহিকভাবে বেশ কিছু প্রবন্ধ লিখেন। তার কয়েকটি নিয়ে ইসলাম অ্যান্ড দি ওয়েস্ট নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। বইটির একটি প্রধান অংশ গঠিত আমাকে আক্রমণ করা রচনা নিয়ে। এর আগে পরে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ যুক্ত করেছেন লুইস, যেগুলো সেই একঘেয়ে প্রাচ্যতাত্ত্বিক ধারণাই প্রকাশ করে যে মুসলমানরা আধুনিকতার ওপর ক্ষিপ্ত, ইসলাম কখনো চার্চ আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য করে না, ইত্যাদি ইত্যাদি। এসব বলা হয়েছে চরম সাধারণীকরণের ভিত্তিতে। একজন মুসলমানের ব্যক্তিগত স্বাতন্ত্র্য, বিভিন্ন মুসলিম সমাজ বা ঐতিহ্য বা যুগসমূহের মধ্যেকার পার্থক্য উল্লেখিত হয়েছে কদাচিৎ। এক অর্থে লুইস নিজেকে প্রাচ্যতাত্ত্বিক সংঘের মুখপাত্র নিয়োগ করেছেন, আর সমালোচনার ভিত্তিও ওই সংঘ। তাই লুইসের প্রক্রিয়া সম্পর্কে কিছুটা সময় ব্যয় করা যেতে পারে। তার ধারণা তার সহযোগী ও অনুসারীদের মধ্যেও প্রচলিত। অনিবার্যভাবে অগণতান্ত্রিক ও উন্মত্ত ইসলামের হুমকি সম্পর্কে পশ্চিমকে সতর্ক করাই বুঝি এদের কাজ। লুইসের গলাবাজি তার অবস্থানের দার্শনিক ভিত্তি বা অনবরত প্রায় সব কিছুতেই ভুল বলার অশেষ ক্ষমতাকে কদাচিৎ গোপন করে। এগুলো প্রাচ্যতাত্ত্বিক গোত্রের সাধারণ বৈশিষ্ট্য। তবে এদের অনেকে অন্তত ইসলামী ও অন্যান্য অইউরোপীয় মানুষদের বদনাম করার কাজে সৎ থাকার মতো সাহসী। লুইস তা নন। তিনি সত্য বিকৃতিকরণ, ভুয়া সাদৃশ্য ও প্রতিষ্ঠাকরণের মধ্য দিয়ে আলোচনা শুরু করেন এবং বানোয়াট পদ্ধতি নিয়ে তাতে স্রষ্টার শান্ত সর্বজ্ঞ দৃষ্টিকোণ ও সুর ব্যবহার করেন। তার ধারণা পণ্ডিতরা এভাবেই কথা বলেন। দৃষ্টান্তস্বরূপ একটি সাদৃশ্যের কথা উল্লেখ করা যায়, যাতে তিনি প্রাচ্যতত্ত্ব সম্পর্কে আমার সমালোচনার সাথে তুলনা করেন প্রাচীন নিদর্শনাদির অধ্যয়নের ওপর কল্পিত কোনো সমালোচনার, এবং মন্তব্য করেন ওই ধরনের সমালোচনা হবে বোকার কর্ম। অবশ্যই আমরাও তা মানি, কিন্তু প্রাচ্যতত্ত্বের সাথে হেলেনিজমের তুলনা মৌলিক কারণেই অসম্ভব। প্রাচ্যতত্ত্ব পৃথিবীর গোটা একটা অঞ্চলে উপনিবেশিক দখলের সহযোগী ও সহগামী বিষয়গুলো নিয়ে আলোচনা করে। হেলেনিজম 19 ও 20 শতকের গ্রিসের উপনিবেশিক বিজয় নিয়ে আলোচনা করে না। প্রথমোক্তটি ইসলামের প্রতি শত্রুভাবাপন্ন, হেলেনিজম গ্রিকের প্রতি সহানুভূতিশীল। এছাড়া আরব ও মুসলিম বিরোধী আদর্শায়িত ধরন, বর্তমান রাজনৈতিক মুহূর্ত লুইসকে পণ্ডিতি বিতর্কের ছদ্ম আবরণে ইচ্ছাকৃত রাজনৈতিক বক্তব্য উপস্থাপিত করার সুযোগ করে দিয়েছে। এ চর্চা প্রাচীন ধারার প্রাচ্যতাত্ত্বিকদের প্রাচ্যতত্ত্বের বিশ্বাসযোগ্য বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রেখে প্রচলিত রয়েছে। তাই লুইসের কাজ বিশুদ্ধ বুদ্ধিবৃত্তিক বলয়ের নয়, রাজনৈতিক পরিপার্শ্বের অংশ। তার দাবি, প্রাচ্যতত্ত্বের যে শাখা আরব ও ইসলাম নিয়ে আলোচনা করে তা একটি জ্ঞানগর্ভ পণ্ডিতি বিষয় এবং ধ্রুপদ ভাষাতত্ত্বের সাথে স্থান পাওয়ার যোগ্য। এটি তার পূর্ব প্রতিষ্ঠিত ধারণা। যেসব ইসরায়েলি আরবতাত্ত্বিক ও প্রাচ্যতাত্ত্বিক উইলিয়াম ওয়েলস বা মমসেনের মতো পণ্ডিতের সাথে পশ্চিম তীর ও গাজার দখল অভিযানকারী কর্তৃপক্ষের জন্য কাজ করে, তাদের সাথে তুলনা করার মতোই যথোপযুক্ত। লুইস একদিকে ইসলামী প্রাচ্যতত্ত্বকে নিষ্পাপ ও উৎসাহী পণ্ডিতি বিষয়ের মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য তৎপর, অন্যদিকে বলার চেষ্টা করেন যে আমারও অন্য অনেককে অপ্রাচ্যতাত্ত্বিকদের জন্য প্রাচ্যতত্ত্ব খুবই জটিল, বিচিত্র ও টেকনিক্যাল বিষয় যে এর যথাযথ সমালোচনা তাদের পক্ষে অসম্ভব। এখানে লুইসের কৌশল হল উল্লেখযোগ্য পরিমাণ ঐতিহাসিক অভিজ্ঞতা চাপা দিয়ে যাওয়া। আমি পূর্বেই বলেছি, ইসলামের প্রতি ইউরোপের আগ্রহ সাদামাটা কৌতূহল থেকে সৃষ্ট নয়। খ্রিস্টধর্মের বিরুদ্ধে আদি একেশ্বরবাদী এবং সাংস্কৃতিক ও সামরিকভাবে দুর্দম এক প্রতিদ্বন্দ্বীর ভীতি থেকে উদ্ভূত। বহু ঐতিহাসিকও দেখিয়েছেন, ইসলাম বিষয়ে ইউরোপের প্রথম যুগের পণ্ডিতগণ ছিলেন মধ্যযুগীয় তর্কবাগীশ। তারা লিখেছেন, মুসলমানের সম্পদ, সামর্থ্য ও খ্রিস্টানদের স্বধর্ম ত্যাগের ভীতি দূর করার জন্যে। এ ভীতি ও শত্রুতার সমন্বিত রূপ
এখনও ইসলাম বিষয়ক পণ্ডিতি ও অপণ্ডিতি লেখালেখিতে প্রবহমান। এই ইসলাম, যাকে মনে করা হয় পৃথিবীর প্রাচ্য নামক অংশের অন্তর্গত, কাল্পনিক, ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে ইউরোপ ও পশ্চিমের বিপরীতে দণ্ডায়মান। ইসলামী বা আরবি প্রাচ্যতত্ত্বের প্রথমেই উল্লেখযোগ্য সমস্যাটি হল মধ্যযুগীয় অবশেষের ধরন, যা এখনও অদম্যভাবে টিকে আছে। দ্বিতীয়ত, প্রাচ্যতত্ত্ব ও এর উদ্ভাবক সমাজের সম্পর্কের ইতিহাস ও সমাজতত্ত্ব, যেমন প্রাচ্যতত্ত্ব ও সাহিত্যিক কল্পনার মধ্যে নিকট সম্পর্ক রয়েছে, তেমনি সাম্রাজ্যবাদী চৈতন্যের সাথেও। ইউরোপের বহুযুগের ইতিহাসে যে বিষয়টি আমাদের বোধে ধাক্কা দেয় তা হল ইসলাম সম্পর্কে পণ্ডিত ও বিশেষজ্ঞদের রচনার মতামত এবং কবি, ঔপন্যাসিক, রাজনীতিবিদ ও সাংবাদিকদের বক্তব্যের মধ্যে পারস্পরিক আদান প্রদান। এছাড়া লুইস যা আলোচনা করতে চাননি তেমন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল আধুনিক প্রাচ্যতত্ত্ব উত্থানের সাথে সাথে ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক প্রাচ্যে ব্যাপক সাম্রাজ্য বিস্তার। লুইসের ধারণার চেয়ে ব্রিটিশ ধ্রুপদ শিক্ষা এবং ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সম্পর্ক লুইসের ধারণার অনেক বেশি জটিল। তবে প্রাচ্যতত্ত্বে বিদ্যমান ক্ষমতা ও জ্ঞানের এমন সমান্তরাল সম্পর্কের দৃষ্টান্ত আধুনিক ভাষাতত্ত্বের সমগ্র ইতিহাসে নেই। উপনিবেশবাদকে বৈধ প্রমাণের জন্যে উপনিবেশিক শক্তি কর্তৃক ব্যবহৃত প্রাচ্য ও ইসলাম বিষয়ক তথ্যাদি ও জ্ঞানের বেশিরভাগটাই এসেছে প্রাচ্যতাত্ত্বিকদের পাণ্ডিত্য থেকে। ওরিয়েন্টালিজম অ্যান্ড দি পোস্ট কলোনিয়াল প্রেডিকামেন্ট শিরোনামে বিভিন্ন লেখকের লেখা নিয়ে প্রকাশিত একটি প্রবন্ধ সংকলনে প্রচুর দলিল প্রমাণাদি সহ দেখানো হয়েছে প্রাচ্যতাত্ত্বিক জ্ঞান কিভাবে দক্ষিণ এশিয়ায় উপনিবেশিক শাসন পরিচালনায় ব্যবহার করা হয়। এখনও অঞ্চল বিশেষজ্ঞ পণ্ডিত যেমন প্রাচ্যতাত্ত্বিক এবং সরকারের পররাষ্ট্র দফতরের মধ্যে নিয়মিত লেনদেন অব্যাহত। তাছাড়া জন বুকান থেকে V.S. নেইপল পর্যন্ত লেখকদের লেখায় ইসলামী ও আর ইন্দ্রিয় পরায়ণতা, নিষ্ক্রিয়তা, নিয়তি নির্ভরতা, নিষ্ঠুরতা, জাঁকজমক ও মর্যাদাহানি ইত্যাদি সম্পর্কে যা পাওয়া যায় তাও সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক প্রাচ্যতত্ত্বের ভিত্তিস্বরূপ প্রাক ধারণা জাতীয় বিষয়। বিপরীতক্রমে একদিকে ভারত তত্ত্ব ও চীন তত্ত্বের মধ্যে এবং অন্যদিকে সাধারণ সংস্কৃতির মধ্যে জনপ্রিয় জরাজীর্ণ ধারণার বিনিময় খুব উল্লেখযোগ্য মাত্রায় ঘটেনি, যদিও পারস্পরিক সম্পর্ক ও ঋণ লক্ষণীয়। ইউরোপ ও আমেরিকায় অনেক পেশাজীবী ইসলাম বিশেষজ্ঞ পণ্ডিত সমগ্র জীবন কাটিয়ে দিয়েছেন তাদের বিষয় নিয়ে গবেষণা করে। এ সত্ত্বেও এ ধর্ম ও সংস্কৃতিকে কিছুমাত্র পছন্দ করতে পারেননি, ভালোবাসা তো দূরের কথা। লুইস ও তার অনুকারদের মতো যদি বলা হয় যে এইসব পর্যবেক্ষণ আসলে ফ্যাশনেবল কারণসমূহকে গ্রহণ করে নেয়া, তাতে মূল প্রশ্নটি আসে না। সে প্রশ্ন হলো, কেন ইসলামী বিশ্বে অর্থনৈতিক শোষণ, আধিপত্য ও দখলের পরিকল্পনার হোতা ভিনদেশী সরকারগুলো নিয়মিতভাবে ইসলাম বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করেন? কিংবা লুইসের মতো এত সব ইসলাম বিশেষজ্ঞ কেন স্বেচ্ছাপ্রণোদিতভাবে মনে করেন যে তাদের দায়িত্ব হলো আরব বা ইসলামী জনগোষ্ঠীকে আক্রমণ করা, এবং তা করার উদ্দেশ্য কেনই বা এরকম ভান করেন যে কেবল ধ্রুপদ ইসলামী নিরপেক্ষ পণ্ডিতি গবেষণার বিষয় হতে পারে? মধ্যযুগীয় ইসলামে বিশেষজ্ঞ জ্ঞানের অধিকারী বহু সংখ্যক পণ্ডিতকে স্টেট ডিপার্টমেন্টের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাসে প্রেরণ করা হয়, যাতে তারা ওইসব দূতাবাসকে উপসাগরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ সম্পর্কে পরামর্শ দিতে পারেন। কিন্তু তা সাদৃশ্যপূর্ণ বিষয় ভাষাতত্ত্বে আল হেল্লাজের প্রতি প্রেমবোধ নির্দেশ করে না, যা লুইস আরোপ করেন। অতএব বিস্ময়কর নয় যে ইসলামী ও আরব প্রাচ্যতত্ত্ব রাষ্ট্রশক্তির সাথে তার যোগসাজশ অস্বীকার করার জন্যে সর্বদা এক পায়ে খাড়া, এবং এও আশ্চর্য নয় যে এই কিছুদিন আগে পর্যন্তও আমার বর্ণিত যোগসাজশের কোনো অভ্যন্তরীণ সমালোচনা হয়নি। তাই লুইসও এমন বিস্ময়কর মন্তব্য উচ্চারণ করতে পারেন যে প্রাচ্যতত্ত্বের সমালোচনা অর্থহীন। এও বিস্ময়কর নয় যে দুই একটি ব্যতিক্রম ছাড়া আমার কাজ সম্পর্কে লুইসের মতো বিশেষজ্ঞের রচিত অধিকাংশ নেতিবাচক সমালোচনায় হয়ে উঠেছে কোনো অমার্জিত অনুপ্রবেশকারী কর্তৃক ব্যারনের পদমর্যাদা উপেক্ষা করার একঘেয়ে বর্ণনার মতো। আমার আলোচিত বিষয়বস্তু কেবল প্রাচ্যতত্ত্ব নয়, তার সম্পর্ক, অনুমোদন, রাজনৈতিক প্রবণতা, বিদেশের প্রতি দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রতি দৃষ্টিভঙ্গিও। যে কজন বিশেষজ্ঞ
আবার দু একটি ব্যতিক্রম বাদে এ সমস্ত কিছু নিয়ে কথা বলার চেষ্টা করেছেন তারা চীনতাত্ত্বিক, ভারততাত্ত্বিক এবং তরুণ প্রজন্মের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ, যারা নতুন প্রভাব ও প্রাচ্যতত্ত্বের সমালোচনার সাথে যুক্ত রাজনৈতিক যুক্তিতর্কের জন্য উন্মুক্ত। প্রবীণ আরবতাত্ত্বিক ও ইসলাম বিশেষজ্ঞদের অনেকে এমন আঘাতজনিত ক্রুদ্ধতা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন যা তাদের আত্মপ্রতিফলনের বিকল্পস্বরূপ। প্রায় সবাই ব্যবহার করেছেন অপবাদ, অসম্মান, নিন্দাজ্ঞাপক রচনা ইত্যাদি শব্দ, যেন আমার সমালোচনার কাজটাই তাদের প্রাতিষ্ঠানিক সংরক্ষণ রীতির মহাপবিত্রতার অননুমোদনযোগ্য ব্যত্যয়। লুইসের আত্মরক্ষামূলক সমালোচনা বৈরী বিশ্বাসের পরিচয়ও, কারণ অন্যদের মতো লুইসও যুক্তরাষ্ট্রের কংগ্রেস, কমেন্টারি ও অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত আবেগী আরব বিরোধী। তাই লুইসের কথার পূর্ণ জবাব দিতে হলে আগে বিবেচনা করতে হবে তিনি যখন তার জ্ঞান ক্ষেত্রের অমর্যাদা করা হয়েছে বলে ভান করেন, তখন রাজনৈতিক ও সামাজিক সব মিলিয়ে তিনি নিজে আসলে কি। প্রত্যেক প্রাচ্যতাত্ত্বিক ও তাদের রচনা এবং প্রতিটি প্রাচ্যতাত্ত্বিক ঐতিহ্যকে পচে যাওয়া মূরধীন সাম্রাজ্যবাদ হিসেবে এক রাশি নিয়ে উপলব্ধি করার চেয়ে তাদের বিস্তারিত তালিকা তৈরি করেও ইসলামী বা আরব প্রাচ্যতত্ত্ব ও আধুনিক ইউরোপের সম্পর্ক অধ্যয়ন করা সম্ভব। যা হোক, আমি তা করিনি। তবে এমন বলা তড়িঘড়ি হয়ে যায় যে প্রাচ্যতত্ত্ব একটি ষড়যন্ত্র, কিংবা এমন বলা যে পশ্চিম এক দুষ্টু চক্র, তা হবে লুইস ও তার এক ইরাকি প্রচারক অনুসারী কেনান মাকাইয়ার কর্তৃক আমার সম্পর্কে কৃত মন্তব্যের মতো নির্বোধ সুলভ কর্ম। অন্যদিকে যে সাংস্কৃতিক, রাজনৈতিক, মতাদর্শগত ও প্রাতিষ্ঠানিক পরিপ্রেক্ষিত থেকে মানুষ প্রাচ্য সম্পর্কে চিন্তা করে, লিখে বা কথা বলে, তা আড়াল করাও ভণ্ডামি। তিনি পণ্ডিত বা অন্য যেই হন। আমি আগেও বলেছি, এটি বোঝা জরুরি যে অনেক গুরুত্বপূর্ণ অপশ্চিমা চিন্তাবিদ কর্তৃক প্রাচ্যতত্ত্বের বিরোধিতা করার কারণ হল তারা যথার্থ উপলব্ধি করতে পেরেছেন যে প্রাচ্যতত্ত্বের আধুনিক ডিসকোর্স আসলে উপনিবেশবাদের যুগে উদ্ভূত ক্ষমতার ডিসকোর্স। এটি সম্প্রতি অনুষ্ঠিত একটি চমৎকার সিম্পোজিয়াম কলোনিয়ালিজম অ্যান্ড কালচারের বিষয়বস্তু ছিল। এই ডিসকোর্সের ভিত্তি হল এই আন্দাজ যে ইসলাম আদিম ও অপরিবর্তিত, তাই অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের প্রয়োজনে বিশেষজ্ঞগণ কর্তৃক তা বাজারজাতকরণের যোগ্য। এতে মুসলিম বা আরব কিংবা বিমানবীকৃত অন্য কোনো নিম্ন জনগোষ্ঠীর মানুষই নিজেদের মানুষ হিসেবে শনাক্ত করে না, তাদের পর্যবেক্ষকদেরকেও কেবল পণ্ডিত হিসেবে দেখে না। আধুনিক প্রাচ্যতত্ত্বের ডিসকোর্স এবং অন্য পক্ষে স্থানীয় আমেরিকান ও আফ্রিকানদের সম্পর্কে সৃষ্ট জ্ঞান শাখায় এরা কেবল দেখে এ ধরনের চিন্তন পদ্ধতির পণ্ডিতি নিস্পৃহার কাহিনী আরও কিছুকাল টিকিয়ে রাখার জন্য তার সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত অস্বীকার, দমন ও বিকৃত করার অতি পুরনো প্রবণতা। তবু লুইস প্রমুখের এ জাতীয় মতামত সমকালীন হওয়া সত্ত্বেও আমি বলবো না যে গত ১.৫ দশকে কেবল তাদের মধ্যেই এ জাতীয় চিন্তা উদ্ভূত বা অতিরিক্ত বলশালী হয়ে উঠেছে। এও সত্য যে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরপরই আমেরিকায় একদল পণ্ডিত তাড়াহুড়া করে প্রাচ্যকৃত ইসলামকে শয়তানের নতুন সাম্রাজ্যরূপে প্রতিষ্ঠার প্রয়াস চালান। পরিণতিতে ইসলাম ও সন্ত্রাসবাদ, আরব ও সন্ত্রাস কিংবা ইসলাম ও স্বৈরাচারকে একদলা করে সৃষ্ট নমুনায় সয়লাভ হয়ে যায় ইলেকট্রনিক ও মুদ্রিত প্রচার মাধ্যম উভয় ক্ষেত্র। মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থানীয় ধর্মীয় প্রভাব বা প্রাচীন জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, যার দুর্ভাগ্যজনক একটি দিক হল সালমান রুশদির বিরুদ্ধে ইরানের জারিকৃত ফতোয়া। এ নিয়েই চিত্রটি পুরো হয় না। এই প্রবন্ধের বাকি অংশে আমি আলোচনা করতে চাই পাণ্ডিত্য, সমালোচনা ও ভাষ্যে সৃষ্ট নতুন প্রবণতা নিয়ে, যা আমার গ্রন্থের মৌল শর্তগুলো মেনেও বিভিন্ন দিক থেকে তাকে ছাড়িয়েও গেছে এমন সব উপায়ে যা সমৃদ্ধ করে ঐতিহাসিক অভিজ্ঞতার জটিলতা সম্পর্কিত আমাদের বোধকে। এসব প্রবণতার কোনোটি আকাশ থেকে পড়েনি, তেমনি কোনো কারণ ছাড়াই ওগুলো সম্পূর্ণ জ্ঞান ও চর্চার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়নি। সন্দেহজনকভাবে উত্তেজিত এবং মতাদর্শগত দিক থেকে টকবগে ফুটন্ত, টানটান, পরিবর্তনমুখী, এমনকি রক্তপিপাসু রয়ে গেছে এর পার্থিব পরিপ্রেক্ষিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং পূর্ব ইউরোপীয় দেশগুলো রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা সত্ত্বেও ক্ষমতা ও আধিপত্য অস্থির দৃশ্যমান। পৃথিবীর দক্ষিণ অংশ একসময় রোমান্টিকতা ও আবেগের সাথে যাকে বলা হতো
তৃতীয় বিশ্ব জড়িয়ে যায় ঋণের জালে, ডজনখানেক ফেটে যাওয়া বা খণ্ডিত সত্তায় বিভক্ত হয়ে পড়ে। গত 10 বা 15 বছরে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত দারিদ্র্য, রোগ, শোক, অনুন্নয়নের তারায় চরম বিশৃঙ্খল হয়ে ওঠে। নির্জোট আন্দোলন ও তার অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃবৃন্দ, যারা উপনিবেশের কবল থেকে মুক্তির সূচনাকারী, তারা আজ নেই। জাতিগত সংঘাত ও স্থানীয় সংঘর্ষে বিপজ্জনক একটি ধরন বসনিয়ার বেদনাদায়ক দৃষ্টান্ত বলে কেবল দক্ষিণে সীমাবদ্ধ নয়, আবার ছড়িয়ে পড়ছে পৃথিবীর সর্বত্র, এবং মধ্য আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র আজও আধিপত্যশীল শক্তি, যখন তার পেছনে পেছনে ইতস্তত একদিক থেকে আরেক দিকে ঘুরছে খণ্ডিত ও উদ্বিগ্ন ইউরোপ। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ব্যাখ্যা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে উপলব্ধি করার কয়েকটি নাটকীয় প্রচেষ্টা হয়েছে। মৌলবাদের কথা আগেই উল্লেখ করেছি। এর ধর্মনিরপেক্ষ ও তুল্য বিপরীত জাতীয়তাবাদও এমন সব তত্ত্বের দিকে প্রত্যাবর্তন করেছে যা বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মৌলিক পার্থক্যে বিশ্বাসী। ধারণা করা হয় এসব পার্থক্য সব দিক অন্তর্ভুক্ত করে বিদ্যমান, তবে আমার মতে এই বিশ্বাসও প্রতারণাপূর্ণ। যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যামুয়েল হান্টিংটন বিশ্বাসের একেবারে উল্টোমুখী এক প্রস্তাবে বলেন যে, তার ভাষায় সভ্যতার সংঘাত স্নায়ুযুদ্ধকালীন দ্বিমেরু বিন্যাসকে মারিয়ে এগিয়ে গেছে। এ তত্ত্বের ভিত্তি হল যে, বহু সভ্যতার মতোই পশ্চিমা, কনফুসিয়াস এবং ইসলামী সভ্যতা পানি নিরোধী কম্পার্টমেন্টের মতো, যার অনুগামীরা তলে তলে মূলত অন্য সবার সংস্পর্শ থেকে আত্মরক্ষাতেই আগ্রহী। এ সম্পূর্ণ অসম্ভব, কারণ সংস্কৃতির তত্ত্বে সর্বজন মান্য একটি বড় অর্জন হল এ উপলব্ধি যে, সংস্কৃতি সংকট জাতীয় বিভিন্ন উৎসজাত উপাদানের সমন্বয়, এবং আমার কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম গ্রন্থে যেমন যৌক্তিক ব্যাখ্যা করেছি যে, সংস্কৃতি ও সভ্যতা এত বেশি পরস্পর নির্ভর ও সম্পর্কিত যে এগুলোর একক বা সোজা ছককাটা বর্ণনা সম্ভব নয়। কেবল গুটিকয় মূল্যবোধের জন্য একরকম বিচ্ছিন্ন শ্রেষ্ঠত্বের ভাব নিয়ে আজকে কি করে কেউ পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে কথা বলতে পারে? কেবল মোটা দাগের মতাদর্শিক কল্পকাহিনী ছাড়া। যদিও যুদ্ধজয়, দেশান্তর, ভ্রমণ এবং আজকের পশ্চিমা জাতিগুলোর মিশ্র আত্মপরিচয় বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ মানব গোষ্ঠীর মিশ্রণ প্রক্রিয়ার বাইরে এসব মূল্যবোধের খুব একটা অর্থ নেই। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে একথা বিশেষভাবেই সত্যি। এ দেশটিকে এখন বিভিন্ন মানবজাতি ও সংস্কৃতি কর্তৃক বারবার বদলে দেয়া বিশাল এক বিকৃত প্রাচীন পাণ্ডুলিপি বলে বর্ণনা করা যায়। এসব জাতির রয়েছে বিজয় ও ধ্বংসযজ্ঞ আর বড় মাপের সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনের সমস্যাময় ইতিহাসের অংশীদারিত্ব। এটি ওরিয়েন্টালিজমের একটি বক্তব্য। তা এই যে, কোনো জনগোষ্ঠী ও সংস্কৃতিকে জোরপূর্বক ভিন্ন বর্গ বা সত্তায় আলাদা করে রাখার চেষ্টার মধ্যে এর সহজাত প্রতারণা ও বিকৃত ভাষ্য রচনার বিষয়টি উন্মোচিত হয়ে পড়ে। তেমনি এ ধরনের উপলব্ধি যে উপায়ে ক্ষমতার সহযোগী হিসেবে প্রাচ্য বা পাশ্চাত্য ধারণা সৃষ্টির পথে কাজ করে, তাও পরিষ্কার করে দেখায়। এমন নয় যে হান্টিংটন ও তার পেছনের বিজয়গর্বিত পাশ্চাত্য রীতিনীতির সকল তাত্ত্বিকবৃন্দ, যেমন ফ্রান্সিস ফুকুয়ামার, তেমন কোনো প্রভাব জনগণের ওপর পড়ে না। আসলে পড়ে। যেমন পল জনসনের সাদৃশ্যপূর্ণ একটি রচনা। একসময়ের বামপন্থী বুদ্ধিজীবী জনসন এখন ঠিক বিপরীত সুরের প্রথম সারির সামাজিক ও রাজনৈতিক তার্কিক। 1993 সালে 18 এপ্রিলে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের মতো গুরুত্বপূর্ণ সাময়িকীতে তার লেখা কলোনিয়ালিজমস ব্যাক অ্যান্ড নট এ মোমেন্ট টু সুল প্রকাশিত হয়। প্রবন্ধটির মূল বক্তব্য এরকম যে, সভ্য জাতিসমূহের উচিত নিজেরাই উদ্যোগ নিয়ে তৃতীয় বিশ্বের দেশসমূহকে পুনরায় উপনিবেশে ফিরিয়ে আনা, যেখানে সভ্য জীবনের অতি মৌলিক শর্তসমূহও ভেঙে পড়েছে। তা করতে হবে আরোপিত অছি পরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে। তার নমুনাটি অত্যন্ত স্পষ্টভাবে 19 শতকীয় উপনিবেশিক আদর্শের অনুরূপ। তিনি বলেন, লাভজনকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হলে ইউরোপকে প্রথমেই আইন শৃঙ্খলা আরোপ করতে হবে। জনসনের যুক্তির অসংখ্য গভীরতর প্রতিধ্বনি পাওয়া যায় মার্কিন নীতি নির্ধারকদের কাজকর্ম, প্রচার মাধ্যমের তৎপরতা এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে। মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপে তা হল হস্তক্ষেপের পররাষ্ট্রনীতি। তবে অন্যত্র তা খোলামেলা মিশনারি চরিত্রের, বিশেষ করে রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন প্রজাতন্ত্রে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যে,
একদিকে পাশ্চাত্যের আধিপত্যের পুরনো ধারণা, প্রাচ্যতত্ত্ব এরই একটি অংশ, অন্যদিকে নিম্নবর্গীয় সুবিধাবঞ্চিত গোষ্ঠী ও বিপুল সংখ্যক বুদ্ধিজীবী, প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব ও শিল্পীদের মধ্যে জায়গা করে নেয়া নতুন ধারণার মধ্যে গণমানসে প্রধানত অপরীক্ষিত ও ভয়ঙ্কর একটি ফাটলের সূচনা ও প্রসার। নিকৃষ্ট জনগোষ্ঠী অর্থাৎ পূর্বে উপনিবেশিত, দাসে পরিণত, অবদমিত মানুষেরা এখন আর নীরব নয়, কিংবা এমন নয় যে তাদেরকে গুরুত্ব দেয়া হচ্ছে না। কেবল প্রবীণ ইউরোপীয় ও মার্কিন পুরুষদের লেখালেখির জগৎ ছাড়া নারী, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষদের চৈতন্যে ঘটে যাওয়া শক্তিশালী বিপ্লব প্রভাবিত করেছে পৃথিবীব্যাপী মূলধারা চিন্তাভাবনাকেও। যদিও 1970-এর দশকে ওরিয়েন্টালিজম রচনার সময় আমার মনেও এই বিষয়গুলো উকিঝুঁকি মেরেছে, কিন্তু এখন ওগুলো নাটকীয়ভাবে এত স্পষ্ট হয়ে উঠেছে যে তা সংস্কৃতির পণ্ডিতি ও তাত্ত্বিক আলোচনার সাথে জড়িত সকলের মনোযোগ দাবি করে। দুটো প্রধান প্রবাহ চিহ্নিত করা যায়: উত্তর আধুনিকতাবাদ ও উত্তর উপনিবেশবাদ। পরিভাষাগুলোর উত্তর উপসর্গটির অর্থ যতটা না পার হয়ে যাওয়া বোঝায়, তার চেয়ে বেশি বোঝায়, যেমন এলা সুহাট উত্তর উপনিবেশবাদের অর্থগত দিক সম্পর্কিত একটি নিবন্ধে বলেছেন, ধারাক্রম ও ধারাক্রমহীনতা। কিন্তু এখন এর ঝোঁক পড়েছে পুরনো উপনিবেশিক অভ্যাসের নতুন মানসিকতা ও রীতির ওপর, তাকে ছাড়িয়ে যাওয়ার উপর নয়। উত্তর উপনিবেশিকতা ও উত্তর আধুনিকতা দুটোই 1980-র দশকের অনুসন্ধান ও তর্ক বিতর্কের সাথে সম্পর্কযুক্ত পরিভাষা হিসেবে উদ্ভূত। অনেক ক্ষেত্রে প্রাক উদ্দীপনারূপে গৃহীত হয়েছে ওরিয়েন্টালিজমের মতো কাজ। এখানে পরিভাষা নিয়ে বিস্তৃত বিতর্কে যাওয়া সম্ভব নয়, যার কোনোটি এমনকি অতদূর গড়িয়েছে যে শব্দবন্ধটির মাঝখানে হাইফেন বসবে কি না তাও আলোচনায় এসেছে। তাই পরিভাষাগত অতিরঞ্জন বা এ বিষয়ক কোনো আলোচনা এখানে মুখ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হল 1978 সালে প্রকাশিত একটি গ্রন্থের পরিপ্রেক্ষিত থেকে ওইসব প্রবাহ ও প্রয়াস অবস্থান সমেত চিহ্নিত করা, যা 1994 সালেও সেই একই গ্রন্থের সাথে আংশিক জড়িয়ে আছে। নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বিন্যাস সম্পর্কে অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আরেকটি বিষয় কেন্দ্র করে। হ্যারি ম্যাকডফ একটি সাম্প্রতিক প্রবন্ধে একে বলেছেন বিশ্বায়ন, একটি প্রক্রিয়া যার মাধ্যমে সেবা ও পণ্যের দর বাড়িয়ে এবং সচরাচর অপশ্চিমা দেশগুলোর স্বল্প আয়ের মানুষের নিকট থেকে সম্পদ হাতিয়ে নিয়ে অধিক আয়ের মানুষদের কাছে সঞ্চিত করার মধ্য দিয়ে একটি ক্ষুদ্র অর্থনৈতিক এলিট শ্রেণী তাদের ক্ষমতা বিস্তৃত করেছে পৃথিবী জুড়ে। সেই সাথে উদ্ভূত একটি নতুন অন্তর্বর্তীকালীন বিন্যাস অনুযায়ী রাষ্ট্রের সীমানা গৌণ হয়ে পড়েছে। কেবল শ্রম ও উপার্জন পরিণত হয়েছে বিশ্ব ব্যবস্থাপকদের বিষয়, এবং উপনিবেশিকতা আবার আবির্ভূত হয়েছে দক্ষিণ থেকে উত্তরমুখী উপযোগিতার মধ্য দিয়ে। মিয়োশি ও দিরেলিক একটি সাম্প্রতিক প্রবন্ধে বিষয়টি সুন্দর আলোচনা করেছেন। এরা দেখিয়েছেন যে মিশ্র সংস্কৃতিবাদ ও উত্তর উপনিবেশিকতায় প্রতি পশ্চিমের প্রাতিষ্ঠানিক পণ্ডিতদের আগ্রহ মূলত বিশ্বায়িত ক্ষমতার নতুন বাস্তবতা থেকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপসারণের প্রয়াস। আমাদের দরকার, মিয়োশি বলেন, সাংস্কৃতিক অধ্যয়ন ও মিশ্র সংস্কৃতিবাদের মধ্যে ধরে থাকা উদার আত্মবঞ্চনার দৃষ্টান্তস্বরূপ নীতি শিক্ষামূলক খাপ খাওয়ানোর প্রচেষ্টার চেয়ে একটি কঠোর রাজনৈতিক ও অর্থনৈতিক বাছাইকরণ। এ ধরনের নিষেধাজ্ঞা গুরুত্বের সাথে গ্রহণ করলেও, অবশ্যই তাই করব, এখন উত্তরাধুনিকতা ও তার সম্পূর্ণ বিপরীত প্রতিসঙ্গ উত্তর ঔপনিবেশিকতার আবির্ভাবের পেছনে ঐতিহাসিক অভিজ্ঞতার একটি নিরেট পটভূমি থেকে যায়। প্রথমত, উত্তর আধুনিকতায় ইউরোপের প্রতি প্রবল পক্ষপাতিত্ব রয়েছে, তেমনি আছে তাত্ত্বিক ও সৌন্দর্যতাত্ত্বিকভাবে স্থানিক ও ঘটনাক্রমের ওপর অতিরিক্ত জোর দেওয়ার তীব্র ঝোঁক। আছে ইতিহাসের কৃত্রিম ভারশূন্যতা, সর্বোপরি ভোক্তাকেন্দ্রিকতা। উত্তর উপনিবেশবাদ সম্পর্কে প্রথম চিন্তাভাবনা শুরু করেন আনোয়ার আবদেল মালেক, সামির আমিন, CLR জেমসের মতো গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। এদের সবারই ভিত্তি ছিল সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা বা অসম্পূর্ণ উদারীকরণ কর্মসূচির দৃষ্টিকোণ থেকে আধিপত্য ও নিয়ন্ত্রণ সম্পর্কিত অধ্যয়ন। অথচ উত্তর আধুনিকতা লিওতার্ড কর্তৃক বিবৃত এক বিখ্যাত কর্মসূচিতে মুক্তি ও আলোকায়ন সম্পর্কিত মহাবয়ান পরিত্যাজ্য হওয়ার উপর জোর দেয়। অন্যদিকে প্রথম প্রজন্মের উত্তর উপনিবেশিক লেখক শিল্পীদের অধিকাংশ কাজে ঠিক বিপরীত বিষয়ের উপর ঝোঁক লক্ষণীয়।
মহাবয়ান অক্ষুণ্ণ থাকে, যদিও বর্তমানে এর বাস্তবতা ও প্রয়োগ স্থগিত, বিলম্বিত বা খণ্ডিত। উত্তর আধুনিকতা ও উত্তর উপনিবেশবাদের আপেক্ষিক বিচ্ছিন্নতার জরুরি ঐতিহাসিক ও রাজনৈতিক নির্দেশনার এই অনিবার্য পার্থক্য সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্লেষণ ও ফলাফল নিয়ে আসে। অবশ্য এই দুয়ের মধ্যে কিছু পারস্পরিক বিস্তার আছে, যেমন ঐন্দ্রজালিক বাস্তবতা। আমি মনে করি এমন বললে ভুল হবে যে 1980-র দশক থেকে নাটকীয়ভাবে দ্রুত বিস্তৃত উত্তর উপনিবেশবাদী সাহিত্যের সর্বোৎকৃষ্ট রচনাসমূহেও স্থানিক, আঞ্চলিক বা সম্ভাব্যের ওপর অত জোর ছিল না। আসলে ছিল, কিন্তু আমার কাছে মনে হয় তা ছিল একগুচ্ছ সার্বজনীন বিষয়ের সাধারণ বিশ্লেষণের সাথে জড়িত। ওইসব বিষয় মূলত মুক্তি, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি পুনর্মূল্যায়নমুখী মনোভাব, পুনরাবৃত্তিমূলক তাত্ত্বিক আদর্শ ও রীতির ব্যাপক ব্যবহারের সাথে সম্পর্কিত। এর মধ্যে ইউরোপ কেন্দ্রিকতা ও পিতৃতন্ত্রের ধারাবাহিক সমালোচনা ছিল অন্যতম মুখ্য বিষয়। 1980-র দশকে ইউরোপ ও আমেরিকার ক্যাম্পাসগুলোয় ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট অনুষদসমূহ মৌলিক পাঠ্যসূচিতে নারী, অ-ইউরোপীয় শিল্পী ও চিন্তাবিদদের লেখা এবং নিম্নবর্গের অর্থাৎ সাবঅল্টার্ন রচনা অন্তর্ভুক্ত করার জন্যে অধ্যাবসায়ের সাথে দীর্ঘকাল ধরে কাজ করে যান। এর সাথে অঞ্চলবিদ্যায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, যা এতদিন ছিল প্রাত্যতাত্ত্বিক ও অন্যান্য বিষয়ে তাদের সমমনাদের একচ্ছত্র আধিপত্যে। উৎস নিয়ে ব্যাপক সমালোচনা, নতুন নতুন তত্ত্বের প্রয়োগ এবং ইউরোপ কেন্দ্রিক পরিপ্রেক্ষিতের বদলের মধ্যে দিয়ে তীব্র প্রভাব ছাপ ফেলে নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, সমাজবিজ্ঞান, সর্বোপরি ইতিহাসে। তবে মধ্যপ্রাচ্যে নয়, সবচেয়ে মেধাদীপ্ত পুনর্মূল্যায়ন সম্পন্ন হয় ভারত তত্ত্বে। রণজিৎ গুহের নেতৃত্বে একদল প্রতিভাবান পণ্ডিত গবেষক কর্তৃক নিম্নবর্গের অধ্যয়নের উত্থানের মধ্যে দিয়ে ইতিহাসবিদ্যায় বিপ্লব সংগঠিত করার চেয়ে কম কিছু লক্ষ্য ছিল না তাদের। অব্যবহিত উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী এলিটদের কবল থেকে ভারতের ইতিহাসকে মুক্ত করা এবং এতে নাগরিক দরিদ্র সমাজ ও গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক গরিব জনগোষ্ঠীর কৃত ভূমিকা বিবৃত করা। যদি বলা হয় এ ধরনের মুখ্যত প্রাতিষ্ঠানিক কাজকে বহুজাতিক নব্য উপনিবেশবাদ সহজেই তার কুকর্মে সঙ্গী করে নিতে পারে, তাহলে তা ভুল হবে। বরং আমাদের উচিত অর্জন স্বীকার করা ও তার তথ্য সংরক্ষণ করা, পাশাপাশি সম্ভাব্য ফাঁদের ব্যাপারে সতর্ক করা। আমার কাছে যা আগ্রহের বিষয় তা হল উত্তর উপনিবেশবাদী বিষয়টি ভৌগোলিক অবস্থান পর্যন্ত বিস্তৃতি। বহু শতক ধরে যে বিষয়টিকে বিশ্বাস করা হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্যের বিচ্ছিন্নতাকারী অনপনেয় খাত বলে, ওরিয়েন্টালিজম তো সে বিশ্বাসেরই পুনর্বিবেচনার ওপর দাঁড়ানো বিস্তৃত এক অধ্যয়ন। সেই বিচ্ছিন্নতা বা পার্থক্য দূরীকরণ আমার একমাত্র উদ্দেশ্য নয়, কারণ মানবীয় সম্পর্ক নির্মাণে জাতীয় ও সাংস্কৃতিক পার্থক্যের গুরুত্বপূর্ণ ভূমিকা কেই বা অস্বীকার করতে পারে। কিন্তু এই পার্থক্যের অর্থ যে শত্রুতা, পরস্পর বিরোধী একগুচ্ছ পরিশোধিত ও জমাট সত্তা, সেই ধারণা এবং এর ওপর নির্ভর করে সৃষ্ট শত্রুতামূলক জ্ঞানকে চ্যালেঞ্জ করতে চেয়েছি আমি। আমার কথিত সেই পার্থক্য ও সংঘাত যে প্রজন্মক্রমিক শত্রুতা, যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আধিপত্য সৃষ্টি করেছে, তাকে উপলব্ধি করার নতুন উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছি ওরিয়েন্টালিজমে। প্রকৃতপক্ষে উত্তর উপনিবেশবাদী অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ প্রবণতা হল আদর্শ স্থানীয় সাংস্কৃতিক রচনার পুনঃপাঠ। ওগুলোকে অপবাদ দেয়া বা কলঙ্কিত করার জন্যে নয়, বরং ওগুলোর অনুমিত সত্যসমূহকে পুনরায় পরীক্ষা করে দেখা, ওইসব সৃষ্টিতে এঁটে বসা প্রভুভৃত্যের দ্বৈত সম্পর্কের ভিন্ন ভিন্ন রূপের বাইরে বিস্তারণ। এ পরিবর্তনে অবশ্যই তুলনামূলক প্রভাব আছে রুশদির বিস্ময়কর সমৃদ্ধ উপন্যাস দি মিডনাইট চিলড্রেন্স, C.L.R. জেমসের বয়ান, এমি সিজার ও ডেরিক ওয়ালকটের কবিতা প্রভৃতির। এসব কাজের দুঃসাহসিক নতুন কৃতিত্ব আসলে উপনিবেশকালীন ঐতিহাসিক অভিজ্ঞতার পুনঃযোজন, তাদের প্রাণশক্তির সঞ্চার, একে অংশীদারিত্বের নতুন সৌন্দর্য তত্ত্বে রূপান্তরিতকরণ, সচরাচর উৎকৃষ্ট রূপায়ণ। 1980 সালে ফিল্ড ডে নামে ঐক্যবদ্ধ একদল গুরুত্বপূর্ণ আইরিশ লেখকের কাজেও এ ধরনের বিকাশ লক্ষণীয়। তাদের রচনা নিয়ে প্রকাশিত একটি সংকলনে এই লেখক গোষ্ঠী সম্পর্কে মন্তব্য করা হয়, এই লেখকগণ বিশ্বাস করেন ফিল্ড ডে প্রচলিত মতামত, মিথ ও সত্য বলে গৃহীত আদর্শসমূহ বিশ্লেষণ করে
বর্তমান সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে এবং তা তাদের করা উচিত। এসব মতামত, মিথ, আদর্শ কথিত নমুনাসমূহ আয়ারল্যান্ড ও উত্তরের মধ্যে বিদ্যমান সংকটের কারণ ও লক্ষণ উভয়ই। সাংবিধানিক ও রাজনৈতিক আয়োজনের ভাঙ্গন, দমন করার উদ্দেশ্যে উত্তর কর্তৃক পরিচালিত সন্ত্রাসের প্রতিক্রিয়া প্রভৃতি কারণে ওই উদ্যোগ আয়ারল্যান্ডের চেয়ে খোদ উত্তরেই আরও জরুরি হয়ে পড়েছে। অতএব এ সংঘের কর্মসূচি হল প্রথমে একগুচ্ছ পুস্তিকা দিয়ে শুরু করে ধারাবাহিকভাবে বেশ কিছু নির্বাচিত রচনা প্রকাশ করা। সিমাস হিনির কবিতা, সিমাস ডিনের প্রবন্ধ, ব্রায়ান ফ্রায়েল ও টম পাউলিনের নাটক ছাড়াও একসময় মানুষ ও জনগোষ্ঠীর ভৌগোলিক বিচ্ছিন্নতা সৃষ্টির ভিত্তি ছিল যে ঐতিহাসিক অভিজ্ঞতা, তা পুনর্মূল্যায়ন ও পুনর্বিন্যস্ত করার ধারণাটি বিশাল একরাশ পণ্ডিতি ও সাংস্কৃতিক কাজের প্রাণকেন্দ্রে স্থান করে নেয়। উদাহরণ হিসেবে আমিল আলক্যালির বিয়ন্ড অ্যারাবস অ্যান্ড জুইস, রিমেকিং লেভেন্টাইন কালচার, পল গিলুরির দি ব্ল্যাক আটলান্টিক, মডার্নিটি অ্যান্ড ডাবল কনসাসনেস এবং ময়রা ফার্গুসনের সাবজেক্ট টু আদার্স, ব্রিটিশ উইমেন রাইটার্স অ্যান্ড কলোনিয়াল স্লেভারি, এ তিনটি রচনা উল্লেখ করলাম। একদা যে জ্ঞানক্ষেত্রটি একটি বিশেষ জনগোষ্ঠী, লিঙ্গ, গোত্র বা শ্রেণীর মানুষের জন্য বিশেষভাবে নির্ধারিত বলে মনে করা হতো, এসব রচনা তা পরীক্ষা করে দেখে এবং দেখায় যে অন্যরাও এতে যুক্ত। দীর্ঘ ইতিহাস জুড়ে আরব ও ইহুদিদের যুদ্ধক্ষেত্ররূপে পরিচিত লেভান্ত অ্যালক্যালির রচনায় আবির্ভূত হয় দুই জনগোষ্ঠীরই সাধারণ ভূমধ্যসাগরীয় সংস্কৃতিরূপে। একইভাবে গিলোরির মতো আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয়, আসলে সম্পূর্ণ উল্টেই দেয়। আগে মনে করা হতো এটি কেবল ইউরোপীয় যাতায়াত পথ। ইংরেজ দাসত্ব প্রথা ও আফ্রিকান দাসদের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক পুনর্বিবেচনা করতে গিয়ে ফার্গুসন সাদা পুরুষ ও সাদা নারীদের মধ্যে বিভাজক রেখারূপে আরও জটিল এক বিন্যাস উন্মোচিত করেন। আরও অবনতি ও স্থানচ্যুতি স্পষ্ট হয়ে ওঠে আফ্রিকায়। এমন আরও অনেক উদাহরণ দেয়া যায়। আমি বরং এই বলে সংক্ষেপে শেষ করব যে, যদিও বৈষম্য ও শত্রুতা এখনও বিদ্যমান, যা থেকে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রপঞ্চরূপী প্রাচ্যতত্ত্বে আমার আগ্রহ সৃষ্টি হয়, এখন একটি সার্বজনীন গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে যে এ পরিস্থিতি কোনো চিরন্তন বিন্যাস নয়, বরং ঐতিহাসিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে, যার সমাপ্তি কিংবা অন্তত আংশিক হ্রাস করা সম্ভব। মানবীয় চিন্তা ও সম্পর্কের ওপর সাম্রাজ্যবাদী শিকলের প্রভাব কাটানোর প্রয়াসস্বরূপ বিপুল পরিমাণ বিশ্লেষণাত্মক রচনা ও পণ্ডিতি উদ্যোগের সহজলভ্যতা আর 15টি ঘটনাবহুল বছরের দূরত্ব থেকে গ্রন্থটির দিকে ফিরে তাকাই আজ। যে সংগ্রাম এখনও পূব ও পশ্চিমে একত্রে চলমান, তাতে প্রাচ্যতত্ত্ব অন্তত প্রকাশ্যে অঙ্কিত করে দিয়েছে তার নাম।